আমরা আজকের ক্লাসের জন্য গতকালকে আমাদের ছিল ক্লাস 1 এর জন্য একটা ফোল্ডার করছিলাম। আজকের ক্লাসের জন্য আমরা নতুন আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই। আরেকটা ফোল্ডার করে নিলাম, ক্লাস 2 দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এটার ভিতরে আমরা কি করব, এখন আমাদের যে HTML এর কোডগুলি আছে সেই কোডগুলি এটার ভিতরে লিখব। আমরা গতকালকে স্টার্টার টেমপ্লেট পাশাপাশি বা বয়লার প্লেট যেটা বলেন, পাশাপাশি আমরা কিছু কোড লেখা শিখছি। তাও আমরা করছিলাম কি দিয়ে, নোটপ্যাড দিয়ে। নোটপ্যাড হচ্ছে অনেক মানে উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, পাশাপাশি নোটপ্যাডে আমাদের কোনো সাজেশন আসে না, বা এটা আমাদের অনেক ব্যাকডেটেড একটা কোড এডিটর। সো আমরা আজকে শুরু করব, দিন শেষে আমরা গিয়ে বিএস কোড বা সাবলাইম টেক্সট বা অ্যাটম বা এরকম যে বড় বড় কোড এডিটরগুলি আছে ওগুলি আমরা ইউজ করব। সো আজকে আমরা বিএস কোড দিয়ে কোড লেখা শুরু করব। এখন বিএস কোড দিয়ে কোড লেখার জন্য আমরা এই যে ফোল্ডারটা ক্লাস 2 ফোল্ডারটা আছে, আমাদের বিএস কোডের একটা সুবিধা আছে, লাইভ সার্ভার। আমি কোড করার পাশাপাশি রিলোড না দিয়ে লাইভ সার্ভারের মাধ্যমে একটা এক্সটেনশন আছে আর কি, লাইভ সার্ভার, ওই লাইভ সার্ভারের মাধ্যমে আমি আউটপুট দেখতে পারি। আর এই লাইভ সার্ভার কাজ করার জন্য আমাদের ফোল্ডার সহ ওপেন করতে হয়। ফোল্ডার ছাড়া যদি শুধু ফাইল ওপেন করি তাহলে সেই ফাইলটা লাইভ সার্ভারে ওপেন হয় না। আমি এটা কেন বলে রাখছি, প্রথম থেকে যখন আমরা ফোল্ডার ওপেন করে করে কাজ করে অভ্যস্ত হয়ে যাই, তখন আমরা আর এটা ভুলে যাব না যে আমাদের ফোল্ডার ছাড়া ওপেন করা যাবে না। এই জন্য আমরা ফোল্ডার সহ ওপেন করাটাই প্রথমে শিখব। ফোল্ডার বলতে কি, আমাদের যে প্যারেন্ট ফোল্ডারটা আছে, মেন ফোল্ডারটা আছে, এই ফোল্ডার সহ। এখন এই ক্লাস 2 এই ফোল্ডারটাকে ওপেন করা বা এখানে index.html ফাইল তৈরি করার কয়েকটা পদ্ধতি আছে, বা বেস কোড ওপেন করারও কয়েকটা পদ্ধতি আছে। এখন আমি সেই পদ্ধতিগুলোকে দেখাই নিই, বা ফাইল ক্রিয়েট করারও কয়েকটা পদ্ধতি আছে, আমি এগুলো দেখাই নিই কয়েকভাবে আমরা ওপেন করতে পারি। এখন যদি আমি এই ফোল্ডারটা ওপেন করতে চাই ক্লাস 2, এটার ভিতরে কিন্তু কিছু নাই, যে খালি। আপনি চাইলে যদি এটার ভিতরে যদি কোনো ফাইল থাকে তখনও সমস্যা নেই, সেমভাবেই কাজ করবে। এবার বুঝতে পারছেন? মানে এখানে যদি আমার কোনো ফাইল থাকে, ফাইল বা ফোল্ডার থাকে, তাহলে আমার যে পদ্ধতি, এখানে না থাকলেও আমার একই পদ্ধতি। আমি প্রথমে ফাইল ছাড়াই তৈরি ওপেন করে দেখাই। এখান থেকে যদি আমি রাইট ক্লিক করি ফোল্ডারটার উপরে, রাইট ক্লিক করে এটা যেহেতু উইন্ডোজ 11, এই জায়গায় পাবেন না, উইন্ডোজ 10 হলে পাইতেন। সমর অপশনে যখন যাব, এই যে ওপেন উইথ কোড, বুঝছেন? এই লেখাটা আবার আপনি সবই এতে পাবেন না। কেন পাবেন না? যখন আপনি ইনস্টল করবেন, কিছু অপশন আছে যে অ্যাড টু, যে আমাদের এখানে এখানে দেখানোর জন্য দুটা টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্ন দুটো দিয়ে দিলে এখানে পাবেন, না তো এটা পাবেন না। তাই কিছু কিছু কিছুতে নাও পেতে পারেন, কারণ ওইগুলি ওইভাবে আগে থেকেই ইনস্টল করা ছিল তো, এরকম। তো এখান থেকে ওপেন করা যায়, ওপেন উইথ কোড যদি দিই, এখানে আমাদের বিএস কোড ওপেন হয়ে গেল। বিএস কোডের মধ্যে দেখেন ক্লাস 2, দেখছেন ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা ট্রাস্ট দিয়ে দিলাম, এই দেখেন এটা আমাদের ওপেন হয়ে গেছে। ক্লাস 2 যেটা আছে এটা আমাদের ওপেন হয়ে গেছে। এটার ভিতরে আমাদের কোনো ফোল্ডার ফাইল নাই বা ফোল্ডার নাই, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। এই চ্যাটটা যেটা আছে, চ্যাট অপশনে যেটা আছে, এটা এআই এজেন্ট, এটা আমরা কেটে দেবো। এই চ্যাটটা আবার উপরে কাটলে কিন্তু পুরোটা কেটে যাবে। এই যে এটা কেটে দেবো, এটা কেটে দিলে এটা চলে আসছে। এখানে একটা ওয়েলকাম পেজ চলে আসছে। ওয়েলকাম পেজ তো আপনারা দেখছেন, বিএস কোড ব্যবহার করছেন, এটা আমাদের প্রয়োজন নেই। এখন এখানে আমরা ফাইল ফোল্ডার সব কিছু তৈরি করতে পারবো। এখন এটা ব্যতীত আর আমি বলছিলাম কয়েকভাবে দেখাবো কীভাবে ওপেন করা যায়। এটা একভাবে ওপেন করলাম, এই ফোল্ডারটাকে আমি এটাকে কেটে দিলাম। এখন এটাকে যদি আমি চাই যে এভাবে ওপেন করবো না, আমি আগে বিএস কোড ওপেন করে নেব, বা আমি অন্যভাবে ওপেন করব। যেমন ধরেন এটার ভিতরে গেলাম, যাওয়ার মানে যে ফোল্ডারটা আমি ওপেন করবো এই ফোল্ডারের ভিতরে যেতে হবে ফার্স্টে। গিয়ে এই যে উপরে আমার দেখেন ফাইল পাথটা আছে না, ফাইল পাথ, আমার ফাইলটা কোথায় আছে, এই পাথের এখানে গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে ক্লিক করব সিএমডি। সিএমডি মানে হচ্ছে কি কমান্ড। সিএমডি যখন আমি ক্লিক করবো এখানে, আবার সিএমডিটা ওপেন হয়ে গেছে। আমি এখানে এসে কেন করলাম, বা আপনি এখানে রাইট ক্লিক করেও সিএমডি যদি পান সিএমডি ওপেন করতে পারবেন, বা আপনি পাওয়ার শেল বা গিট বেসও ওপেন করতে পারবেন। আমি এখানে এসে কেন করলাম, কারণ আমাদের এই যে সেম দেখেন, এবার পাথটা দেখেন, সি base to class 2, আপনি এই সেম পাথের ভিতরে থাকতে হবে, এই ফোল্ডারটার এই ক্লাস 2 ফোল্ডারটার ভিতরে থাকতে হবে। এটার ভিতরে না থাকলে কিন্তু আপনার এটা ওপেন হবে না। এই কারণে আমি এখানে এসে সেম ডেটা লিখলাম। এখানে এসে বেস কোড ওপেন করার জন্য এখানে লিখতে হবে কোড স্পেস ডট, CODE, কোড দিবেন, একটা স্পেস দিবেন, পর একটা ডট দিবেন।
ডট দিয়ে এন্টার দিবেন। এই দেখেন আমাদের সেম জায়গায় এসে এটা ওপেন ছিল না ফার্স্ট টাইম, এখানে এটা ওপেন হয়ে গেছে। আরেকটা উপায় হয়েছে, আপনি যদি মনে করেন এভাবে এখান থেকে ফার্স্টে এভাবে সিএমডি দিয়ে ওপেন না করে বা রাইট ক্লিক করে ওপেন না করে আপনি মনে করেন বেস করে চলে আসেন, চলে আসার পরে মনে করেন এখানে কিছু নাই, মনে করেন আমাদের এই ফাইলও নাই, ফাইল এক্সপ্লোরার নাই, এখন আমরা চাচ্ছেন যে এখান থেকে ফোল্ডার ওপেন করতে। এখানে চলে আসার পরে যে ফাইলের উপরে ক্লিক করবেন, তারপরে যে ওপেন ফোল্ডার, বুঝছেন ওপেন ফোল্ডার আছে না, এই ওপেন ফোল্ডারের উপরে ক্লিক করে আপনি যে ফোল্ডারটা ওপেন করতে চান, যেন আপনি এটাকে ওপেন করতে চান, ক্লাসটাকে টুটাকে সিলেক্ট করে দেবেন। এই দেখেন সেম ক্লাস টুটাকে ওপেন হয়েছে। তার মানে আমি তিনভাবে আমি দেখাই দিলাম, তিনভাবে ওপেন করতে পারেন, আপনার যেভাবে সুবিধা মনে হয় আপনি সেভাবে ওপেন করবেন। তবে সবসময় এই ক্লাস টু মানে এই আপনার যে ফোল্ডারটা আছে, প্যারেন্ট যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা সহ ওপেন করার চেষ্টা করবেন। ফোল্ডার সহ ওপেন না করলে শুধু ফাইল যখন ওপেন করবেন তখন দেখবেন যে আপনার লাইভ সার্ভার কাজ করতেছে না, তখন আবার আপনি প্রশ্ন করে থাকবেন যে স্যার আমাদের লাইভ সার্ভার কাজ করতেছে না কেন, লাইভ সার্ভার কাজ করতেছে না কেন। এই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে ফোল্ডার সহ ওপেন না করলে লাইভ সার্ভার ক্লাস করবে না। এখন কথা হচ্ছে আমাদের এই ফোল্ডারের ভিতরে তো আমাদের একটা ফাইল তৈরি করতে হবে নাকি, index.html একটা ফাইল তৈরি করতে হবে না। আমাদের এই ফাইলটা এখান থেকে তৈরি করতে হবে, বেস কোডের ভিতর থেকে তৈরি করতে পারবো, বা আমাদের যে এক্সপ্লোরার আছে ফাইল এক্সপ্লোরার, এই যে আমরা ক্লাস 2 এর ভিতরে আছি, এক্সপ্লোরার এখান থেকে তৈরি করতে পারবো, দুইভাবে তৈরি করতে পারবো। দুইভাবে তৈরি করে দেখাই। আপনি যদি এখান থেকে তৈরি করতে চান আপনি এখানে আসবেন, আপনি যেহেতু আপনি এই ফোল্ডারটা ওপেন করছেন তার মানে এখানে তৈরি করলো ওখানে চলে যাবে, আবার ওখানে তৈরি করলো এখানে চলে আসবে। এটা রাইট ক্লিক করলেন, করার পর যে নিউতে আসার পরে টেক্সট ডকুমেন্টে আসার পরে আমি মনে করি এটা একটা ফাইল তৈরি করতে চাই, লিখলাম TEST, টেস্ট নামে একটা ফাইল দিলাম। টেস্টের পরে আমাদের দিতে হবে কি এক্সটেনশন কি দিতে হবে, এক্সটেনশন দিতে .html, এই টেক্সটটাকে বাদ দিয়ে লিখতে হবে HTML দিয়ে এটা এন্টার দিলাম, ইয়েস দিলাম। এই দেখো test.html নামের একটা ফাইল তৈরি হয়ে গেছে আমাদের। এখন যদি আমরা বিএস করে আসি, এই দেখেন আমাদের এখানে test.html ফাইলটা নিয়ে নিয়েছি। কেন নিয়ে নিয়েছি, কারণ আমরা তো এই ফোল্ডারটাকে ওপেন করছি, আর test.html ফাইলটা তো এই ফোল্ডারের ভিতরেই আছে, এই জন্য। তো এখানে test.html ফাইল ছাড়া কি আর কোনো ফাইল আছে, নাই। এবার যদি আমি এখান থেকে এটা কেটে দিই, এটা লাগবে না। এখন যদি আমি এখান থেকে এসে একটা ফাইল তৈরি করি, এখান থেকে ফাইল তৈরি করলেও আমার ওখানে চলে যাবে। এখান থেকে ফাইল তৈরি করবো কই থেকে, মানে বেস কোড থেকে কই ফাইল তৈরি করবো কীভাবে, এই জন্য উপরে আসেন, এই এখানে প্লাস চিহ্ন এখানে একটা, এটাতে হোভার করছি পরে বা এটাতে মাউস নিচ্ছি পরে কি আসছে, নিউ ফাইল। এটার পাশে আরেকটা আছে, এটা কি নিউ ফোল্ডার। এটার পাশে হচ্ছে কি আমাদের রিফ্রেশ করার জন্য বলছি। আর এটার পাশে একটা আছে, এটা হচ্ছে কি আমাদের কলাপস ফোল্ডার। কলাপস ফোল্ডারটা এখন যেহেতু আমাদের এখানে ফোল্ডার নাই, এই জন্য এটা আমি দেখাতে পারতেছি না। তবে আমি বলে দিই, মনে করেন আপনি এখানে একটা ফোল্ডারের ভিতরে মাল্টিপল ফোল্ডার আছে, সেই ফোল্ডারগুলো এখন ওপেন করা আছে, এগুলিকে একবারে যদি আপনি ক্লোজ করতে চান তাহলে এটাতে ক্লিক করলেই সবগুলি কলাপস হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে যখন আমি আমার মাল্টিপল ফোল্ডার এখন তৈরি করব তখন দেখাই দেবো প্র্যাকটিক্যালি। আর এর পাশে যেগুলি আছে এগুলি তো কাজ, ফাইলের ভিতরে আসলে ফাইলের ভিতরে কিছু কাজ আছে, এডিটের ভিতরে কিছু কাজ আছে, এগুলি আপনারা দেখে নেবেন। আর এই এক্সপ্লোরারটা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এটা চলে গেছে, এটা বড় হয়ে গেছে। আবার যদি এটাতে ক্লিক করেন আমাদের এই এক্সপ্লোরারটা আবার ওপেন হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। এখন এখান থেকে আমরা যদি একটা ফাইল তৈরি করতে চাই তাহলে কীভাবে করব, এই যে এখানে দেখেন ওপেন নিউ ফাইল লেখা আছে, এটার প্রথমে আমি একটা ক্লিক করবো, এই দেখেন এখানে একটা অপশন চলে আসছে। এই জায়গা থেকে আমি মনে করি index.html একটা ফাইল তৈরি করতে চাই, লিখে দেবেন index.html। ওখানে তো আপনার টেক্সট ডকুমেন্ট নিতে হয়, লাস্টের টেক্সটটাকে চেঞ্জ করতে হয়। আর এখানে আপনার টেক্সট ডকুমেন্ট না, বা আপনি এখানে লাস্টে কোনো কিছু চেঞ্জ করার মতো কোনো অপশন নাই, আপনি সরাসরি তৈরি করার জন্য আসে। এই জন্য এখানে .txt নামের কিছু থাকবে না, আপনার ইন্ডেক্স লেখার পরে বা যে কোনো ফাইলের যে কোনো নাম লেখার পরে ডট দিয়া HTML দিয়ে দিবেন। আর এই জায়গায় যে HTML এর আগে .html এর আগে যে নামটা আছে, এই নামটা আপনি যা খুশি তাই দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তবে এখানে নাম লেখার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনি এটার মাঝখানে স্পেস দিতে পারবেন না, যদি 2 সংখ্যার হয়। একটা এখানে নামটা 2 সংখ্যার মানে 2টা ইয়ার হতে পারে, 2টা ওয়ার্ডের হতে পারে নাকি, যদি 2 অর্ডার হয় তাহলে আমরা কী করি, 2টা ওয়ার্ড লিখলে, যেমন আমার নাম মেহেদি আলম, মেহেদি লেখা একটা স্পেস দিয়ে পরে আলম লিখি, এখানে 2টা ওয়ার্ডের একটা নাম। এখানে আপনাদের ইয়া দেওয়া যাবে না,
স্পেস দেওয়া যাবে না, হয়তো হাইফেন নতুবা আন্ডারস্কোর নতুবা দুইটা নাম একসাথে লিখতে হবে, মানে এক কথায় স্পেস দেওয়া যাবে না, হাইফেন বা আন্ডারস্কোর দিতে পারেন। এখন যদি আমাদের ইন্ডেক্স একটাই নাম, এখান থেকে কিছু দেওয়া লাগবে না, INDEX একটাই নাম ডট HTML দিয়ে এটাকে আমি ইন্টার দিলাম, দেন ইন্টার দেওয়ার পরে সাথে সাথে আমাদের ইন্ডেক্সটা এখন ওপেন হয়ে গেছে, পাশাপাশি এখন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ফাইল এক্সপ্লোরারে চলে আসি, এখানে সাথে ইন্ডেক্স ডট HTML চলে আসছে। আপনি ফুল সিস্টেমটা বুঝতে পারছেন তো? মানে এটাই যদি আমি ওখানে ওপেন করছি, এখানে তৈরি করলেও সমস্যা নাই, বা ওখান থেকে গিয়ে তৈরি করলেও কোনো সমস্যা নেই, বা এখান থেকে এটার ভিতরে কোনো ফোল্ডার তৈরি করলেও সমস্যা নেই, বা এখানে আসা মানে VS কোডের মধ্যে আসা এখান থেকে কোনো ফোল্ডার তৈরি করলেও কোনো সমস্যা নেই, দুইটাই সিঙ্ক হয়ে যাবে, মানে একই হয়ে যাবে। তো আমাদের মনে করেন index.html দুইটা তো লাগবে না, একটা মনে করেন ডিলিট করে দিই, আমাদের একটা আছে index.html, এটা থাকবো। আর এই রোড ফোল্ডারে সবসময় ইন্ডেক্স ফাইল আমরা কেন নিলাম, রোড ফোল্ডারে সবসময় একটা ইন্ডেক্স ফাইল রাখতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম, চলে আসার পর আমাদের যে ইয়াটা ছিল HTML এর যে বয়লার প্লেটটা ছিল, যেটা আমরা নোটপ্যাড দিয়ে শিখলাম, যেটা আমরা নতুন গতদিন নোটপ্যাড দিয়ে শিখলাম, সেম কাজটা আপনি এখানে লিখে 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 করতে পারবেন। আমাদের আরেকটা শর্টকাট আছে, শর্টকাট দিয়ে আমাদের এই বয়লার প্লেটটা পুরোটা একবারে চলে আসে। আপনি যখন এখানে এক্সক্লামেটরি সাইন, কিবোর্ডে দেখেন এক্সক্লামেটরি সাইনটা কোথায় আছে, ওয়ানের উপরে, ওয়ানের উপরে একটা এক্সক্লামেটরি সাইন আছে না? তো এই এক্সক্লামেটরি সাইনটা দিতে গেলে যেহেতু ওয়ানের উপরে আছে, এটা শিফট চেপে ধরে এক্সক্লামেটরি সাইনটা লিখতে হবে। এক কথা আপনি এক্সক্লামেটরি সাইন লিখতে হবে, এই যে এখান থেকে শিফট চাপ দিয়ে এক্সক্লামেটরি সাইনটা যখন লিখবেন, এখান দেখেন একটা ইমেজ অ্যাব্রিভিয়েশন চলে আসবে। এক্সক্লামেটরি সাইনটা আছে মূলত ইমেজের জন্য, ইমেজ অ্যাব্রিভিয়েশন চলে আসছে, এবং কি এটা দিলে বোঝা যায় যে এখান থেকে আপনার যে এরকম একটা ডিজাইন চলে আসবে, নিচে দেখেন ডিজাইনটা চলে আসছে। তার মানে এই এক্সক্লামেটরি সাইনটা দিলে আপনার এরকম ডিজাইন চলে আসবে। এই এক্সক্লামেটরি সাইনটা দিয়ে যখন আপনি ট্যাব চাপ দিবেন, ট্যাব বা এন্টার, তখন ট্যাব চাপ দিবেন, দেখেন আমাদের এই ডিজাইনটা চলে আসছে। বুঝতে পারছেন? HTML যে বয়লার প্লেটটা আছে, ডক্টর HTML থেকে নিয়ে HTML পর্যন্ত সবগুলো চলে আসছে। এখন যদি আমি এটাকে একটু এক্সপ্লেন করতে চাই, দেখেন আমাদের সামনে চলে আসছে কি, এটাকে আমরা লেস দেন বা লেফট অ্যাঙ্গেল যেটাই বলেন, লেফট অ্যাঙ্গেলের পরে একটা এক্সক্লামেটরি চান, পরে ডট টাইপ HTML। এটা কেন, এটার কাজ কি? এটা হচ্ছে মূলত নির্দেশ করে এটা HTML5। শুরুতে মূলত HTML এখান থেকে নাকি, এটা মূলত নির্দেশ করে যে এই ফাইলটা, আমাদের যে ফাইলটা তৈরি করছি এই ফাইলটা একটা HTML5, HTML5 একটা ভার্সন, সেই আমরা এখন HTML5 ইউজ করতেছি। এটা না থাকলে যদি HTML থেকে শুরু করেন তাহলে এটা HTML4ও ধরতে পারে, বা HTML4এরও একটা কোড আছে, ওটা না দিলেও HTML শুরু করলে HTML4ও ধরতে পারে। এই জন্য ডক্টর HTML আগে লিখে নিতে হয় যেন ব্রাউজার চিনতে পারে যেটা HTML5 এর একটা কোড, HTML5 দিয়ে শুরু হয়েছে। এরপর আমাদের HTML ট্যাগ শুরু হয়েছে, এটা আমরা গতদিনও পড়ছি। HTML শুরু হয়েছে, যে HTML শেষ হয়েছে নিচে আসা ক্লোজিং ট্যাগ। এই HTML এর ভিতরে লেখা আছে LANGEN। এখানে LANGটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, ইকুয়াল টু কোটেশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে EN মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করবে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোড লিখবো এবং আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা ওপেন হবে। তো যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়, বাংলা হলে BN হবে, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে ওই ল্যাঙ্গুয়েজের যে সাইনটা আছে, যেমন ইংলিশের জন্য EN, ওটা এখানে লিখে দিতে হবে। যেহেতু আমরা ইংলিশে লিখবো, সেখানে অটোমেটিকলি ইংলিশ চলে আসছে। এরপরে আছে কি, আমাদের একটা হেড আছে আর একটা বডি আছে। এবার হেড ট্যাগের ভিতরে আমি বলছিলাম, হেড ট্যাগের ভিতরে যে কোডগুলি থাকবে সেই কোডগুলি ব্রাউজারে শো হবে না, শুধু দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে টাইটেল, আর একটা যদি ফেভিকন দিই তখন। টাইটেলটাও তো ইয়াতে আমাদের যে ডিজাইনকে পেজে শো হচ্ছে না, টাইটেলটা শো হচ্ছে টাইটেল বারে। এই জন্যই বলছি যে হেড সেকশনের ভিতরে যা থাকবে তা আমাদের পেজের মধ্যে আউটপুট শো করবে না। এই টাইটেলটা শুধু শো হবে কোথায়, মানে টাইটেল বারে। আর এখানে যে একটা ফেভ আইকন দেই, ফেভ আইকনটাও শো হবে টাইটেল বারেই, টাইটেলের পাশে। আর বাকি যেগুলি আছে এইগুলি একটাও ব্রাউজারে শো করবে না। যেমন ধরেন আছে মেটা, মেটা মানে কি, মেটা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা, ডাটা সম্পর্কিত কিছু ডাটা।
মেটা ক্যারেক্টার সেট, CSAR, চার সেট বা ক্যারেক্টার সেট, এটা হচ্ছে চার সেট সংখ্যা বলে, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার সেট। WTF8, এটা একটা ইউনিকোড আর কি। আপনি সিএসসিতে পড়তেছেন না, এটা তো জানলেন তাইলে। ASCII কোড, WTF8 কোড, এটা একটা ইউনিকোড। এরপর হচ্ছে আবার একটা আছে মেটা, যে নেম ভিউপুট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। এটা কেন দিল? এই কোডগুলি মাত্র এই যেখানে যে লিঙ্ক জিনিসগুলি আছে, ম্যাটার যে জিনিসগুলি আছে, এটা ব্রাউজারের সুবিধার জন্য, রেসপন্সিভের সুবিধার জন্য। এখানে ভিউপুটটা কেন দিল? যে এই ভিউপুট মানে আপনার এখানে যে যতটুকু জিনিস দেখা যায়, ভিউপুটের যতটুকু হার্ড ভিউপুট, হার্ড ভিউপুট উইথ মিলাই, এটা হচ্ছে ভিউপুট। মানে আপনার এই স্ক্রিনের মধ্যে এখান থেকে এখান পর্যন্ত পুরোটা, এই পুরোটা সেকশন, যা যতটুকু জিনিস দেখা যায়, ততটুকু জিনিসকে যেন সে এটাকে পুরো দুনিয়া মনে করে, মানে এটাকে মনে করে এটা তার শেষ, এরপরে আর কিছু নাই। এখন কথা হচ্ছে এটা এটা কেন করলো? কারণ ডিভাইস তো ভিন্ন ভিন্ন হতে পারে। আমার ল্যাপটপ, আপনার ডেস্কটপ, মোবাইল বা বড় টিভি, অনেক ধরনের ডিভাইস হতে পারে না? মোবাইলের মধ্যে বিভিন্ন সাইজের মোবাইল হতে পারে না? ওই সাইজগুলিকে নির্ধারণ করার জন্য মূলত এখানে ভিউপুটটা বলে দিয়েছে। আর ভিউপুটের যে কন্টেন্ট আছে লিখে দিয়েছে উইথ, মানে এই ভিউটার উইথটা কতটুকু হবে? এই ভিউটার উইথটা হবে ডিভাইস উইথ, মানে যে ডিভাইসে হতে মানে সেই ডিভাইসে যতটুকু উইথ আছে, মানে মোবাইলের উইথ, ট্যাবের উইথ, ল্যাপটপের উইথ কি এক, বা ডেস্কটপের উইথ কি এক? সবগুলোর উইথ ভিন্ন ভিন্ন না, বেশি উইথ, সবগুলো উইথ ভিন্ন ভিন্ন। সেই ভিন্ন ভিন্ন উইথগুলির মধ্যে যে ডিভাইসে যাবে না কেন, সেই ডিভাইসের উইথটাকে যেন ফুল ভিউপুট মনে করে। পাশাপাশি ইনিশিয়াল স্কেল 1.0, মানে এটা কোনো জুম দেওয়া না বা জুম আউট হয়ে না, যতটুকু আছে সেই যতটুকু এটাকে স্কেলে মনে ধরে নেবে। বুঝতে পারছেন? এই জন্য এটা একটা ম্যাটা ট্যাগের ভিতরে দেওয়া রাখছে যেন ব্রাউজার বুঝতে পারে, কিন্তু এগুলি আমাদের কিছুই ব্রাউজারে শো করবে না, এগুলি হিডেন অবস্থায় থাকবে। এরপর হচ্ছে টাইটেল। টাইটেল তো গতকালকে দেখালাম। হ্যাঁ, না কমেন্ট দেখাবো, কমেন্ট এখন বলা হয় না, কমেন্ট আজকে দেখাবো। এগুলো হচ্ছে ম্যাটার হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা, ডাটা সম্পর্কিত কিছু ডাটা আর কি, মানে এই ডাটাগুলি সম্পর্কিত কিছু ডাটা, মানে আমরা যে ডাটাগুলি লিখবো ওই ডাটা সম্পর্কিত কিছু ডাটা। এখন হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা হচ্ছে আমাদের টাইটেল বারে শো করে। আমাদের এই যেখানে যে টাইটেল বারটা ও আছে, এটা ওপেন করছিলাম, এই যে আমাদের যে টাইটেল বারটা আছে না, এই টাইটেল বারটা উপরের বারটা কি আমাদের টাইটেল বার, যে বারটা ওই যে দেখেন এখানে আছে HTML টেক্সট ফরম্যাটিং, এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের জায়গায় আরেক পাশে যে W3 লোগো আছে না, এটা হচ্ছে ফেভিকন। টাইটেল বারের মধ্যে টাইটেলটা শো করবে। এটা আমরা এখানে এখানে দিয়ে দেবো আজকে, যে কোনো টাইটেল আপনি দিতে পারেন। ধরুন আজকে আমাদের ক্লাস 2 নাকি, লিখে দিই CLASS ক্লাস 2, দিয়ে দিই। আমাদের এখানে AI মনে কাজ করতেছে, এটা একটু অফ করে দিই 7 মিনিটের জন্য। এখন দেখেন আমাদের ক্লাস 2 লেখাটা দিয়ে দিয়েছি না, দিয়ে দেওয়ার পরে আমাদের এটা আউটপুট দেখতে হবে না? আমরা গতকাল কি করছিলাম, এখানে আসছি, এখানে আসে এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করছি, কিন্তু এটা লাইভ সার্ভার দিয়ে ওপেন হয়নি। এখন দেখেন আমাদের যে এক্সটেনশনটা চলে আসে, এটা আমাদের এক্সপ্লোরারের একবারে যখন নিচে আসবেন, এখানে দেখেন একটা আছে এক্সটেনশন। এক্সটেনশনে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন অনেক এক্সটেনশন দেখতে পাবেন, অনেকগুলো এক্সটেনশন দেখতে পাবেন। এগুলো আমাদের পূর্ব থেকেই ইনস্টল করা ছিল। যেমন অটো ক্লোজিং ট্যাগ। অটো ক্লোজিং ট্যাগের কারণটা কি, মানে আপনার ট্যাগগুলিকে যেন অটোমেটিকলি ক্লোজ করে ফেলে। যখন আপনি ফার্স্টের ট্যাগটা লিখবেন, ফার্স্টের ট্যাগ লিখলে লাস্টের ট্যাগটা অটোমেটিকলি ক্লোজ করে ফেলবে। অটো কমপ্লিট ট্যাগ, মানে আপনি ফার্স্টের ট্যাগের যখন S1টা লিখবেন, ফার্স্টের ট্যাগে যদি আপনি S1 লেখেন, আপনার লাস্টের যে S1টা এটাও অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। অটো রিনেম টেক, মনে করেন আপনি S1টাকে পরিবর্তন করে S6 করতে যাচ্ছেন, বা যে কোনো একটা ট্যাগকে পরিবর্তন করতে যাচ্ছেন, যখন আমরা ফার্স্টের মানে ওপেনিং ট্যাগ যেটা আছে এটাকে চেঞ্জ করার সাথে সাথে আমাদের ক্লোজিং ট্যাগটাও পরিবর্তন হয়ে যাবে। এরপরে জিনিসে যেগুলি আছে এগুলি এখন বুঝবেন না, এগুলো বুঝ টাইপের। তারপরে আমাদের ব্যাকেট পেয়ার কালার, মানে কি আমাদের যে ব্যাকেট আছে প্রত্যেকটা ব্যাকেটের কালার যেন ভিন্ন রকম হয়, এগুলো অন্য অন্য কিছু কোডও আছে। এরপরে দেখেন আমাদের এখানে চলে আসছে যে লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারটার কাজটা কি, যেন আমাদের লাইভ একটা সার্ভার সহ ক্রিয়েট করে দিবে, যেন আমাদের এই ওয়েব পেজটা মনে হচ্ছে সার্ভারের মধ্যে আউটপুট দেখাচ্ছে, এরকম মনে হবে আর কি। একটা লোকাল হোস্টের একটা লোকাল সার্ভার নিয়ে নিবে, লোকাল সার্ভার নিয়ে তারপর সে আউটপুট দেখাবে। এই লাইভ সার্ভারটা কাজ হচ্ছে এটা।
এই লাইভ সার্ভার এটা ওপেন করার জন্য আমাকে কি করতে হবে, দুইভাবে ওপেন করা যাবে। একটা হচ্ছে আমি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের উপরে থাকতে হবে, এটা কিন্তু সিএসএস বা জেএস বা অন্য কোনো ফাইলের উপরে থাকলে কাজ করবে না। এখন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল বা এইচটিএমএল ফাইলের উপর যখন থাকবেন, এইচটিএমএল ফাইলের উপর থেকে রাইট ক্লিক করলে এখান থেকে লেখা আছে ওপেন উইথ লাইভ সার্ভার। এখানে আপনি ক্লিক করলেও হবে বা এই শর্টকাট অল্টার প্লাস এল, অল্টার প্লাস ও, আপনি এটার উপর যে কোনো জায়গায় এই পেজের উপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পেজের উপরে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো রাইট ক্লিক যখন রাইট ক্লিক করবেন ওপেন উইথ ল্যাব সার্ভার এটাতে ক্লিক করলে আপনার ল্যাব সার্ভারটা, এটাতে ক্লিক করলে যে কাজ, আবার দেখেন এই পাশে দেখেন নিচে এখানে আছে একটা গো লাইভ, গো লাইভের অপশন দেখছেন, গো লাইভের উপর ক্লিক করলেও একই কাজ। এটার যে গো লাইভের কাজ যেটা, এই লাইভ সার্ভারের কাজও এটাই মানে এটার এটা এখন এটা আর কি যে কোনো এক জায়গায় করলেই হয়েছে। আর একবার করার পরে যদি আপনি লাইভ সার্ভারটাকে অফ করতে চান, আবার এখানে দেখবেন একটা পোর্ট চলে আসবে, পোর্টের উপরে ক্লিক করলে অফ হয়ে যাবে, বা আপনার যে স্টপ লাইভ সার্ভার এখানে এসে ক্লিক করলে আবার এটা অফ হয়ে যাবে। এখন যদি আমরা এটা ওপেন করছি, এখান থেকে দিলাম ওপেন উইথ লাইভ সার্ভার, এই দেখেন যখন লাইভ সার্ভার দিছি, এই দেখেন নির্দিষ্ট একটা সার্ভার বা পোর্ট তৈরি করে 127.0.0.1:5500, এই যে ই লোকাল, এটা হচ্ছে লোকাল হোস্টের সার্ভার। এই লোকাল হোস্টের সার্ভার ওপেন হয়ে ওই যে আমাদের ইন্টারনেট এইচটিএমএল ফাইলটা ওপেন হয়ে গেছে। আর আমাদের বডির ভিতরে কোনো কিছু লিখছি না, লিখি না, এই জন্য বডির ভিতরে কিছু আসে না, শুধু আমরা টাইটেলটা লিখছি। ফাইল থেকে তো বোঝা যাবে। আপনি এখান থেকেও যে এটাকে ডাবল ক্লিক করলেও হবে, এটাকে দেখেন, এটাকে ডাবল ক্লিক করতে পারে আমাদের ম্যানুয়ালি এটা ওপেন হয়েছে, দেখছেন ম্যানুয়ালি ওপেন হয়েছে। এখানে আমি কোনো কিছু পরিবর্তন করি, এখানে বারবার এসে রিফ্রেশ দিতে হবে পরিবর্তন করলে। আর এটা আমাদের ওপেন হয়েছে কি দেখেন, এটা লাইভ সার্ভার দিয়ে ওপেন হয়েছে সরাসরি, তার মানে কোথায় আসে? পরিবর্তন করলে আমি যা লিখবো সাথে দেখেন চলে আসবে, আমার রিফ্রেশ দেওয়া লাগবে না, অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে লাইভ সার্ভার, নাম হতো লাইভ সার্ভার, লাইভ আপডেট হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে না আসে এই যে লাইভ সার্ভারটাকে ওপেন করি, বুঝতে পারছেন? এই দেখেন আমরা ক্লাস 2 একটা টাইটেল দিয়েছি, এই জন্য আমাদের টাইটেলটা চলে আসছে। এখন যদি আমরা এখানে এসে কিছু লিখি, তবে এখানে কথা আছে, এখানে শুধু লিখলেই হবে না, লিখে লিখে আপনাকে সেভ দিতে হবে, সেভ না দিলে তো আপনার এটা ওখানে রিলোড নেবে না, লোড হবে না। এখন মনে করেন আমরা এখানে বোর্ডের ভিতরে চলে আসছি, বোর্ডের ভিতরে আসে আমরা যা লিখবো তাই তো ওখানে শো করবে নাকি। এখন বোর্ডের ভিতরে এসে যদি আমি এখানে লিখি একটা S1, হ্যাঁ দুইটা একসাথে না ওটা রাখা যাবে, দুটো একসাথে রাখা যাবে। এখন আমাদের রাখলে আমাদের স্ক্রিনটা ছোট হয়ে যাবে, দেখা যাবে কম, এই জন্য আমি এভাবে দেখাচ্ছি। আপনি যখন S1 ট্যাগটা ইউজ করবেন, মনে করেন আমরা একটা S1 ট্যাগ ইউজ করলাম, S1 ট্যাগ ইউজ করে এখানে লিখলাম তুলনা কয়টি, তৈরি করছি না। এটা থেকে যখন আমি কিন্তু সেভ করে ফেলি, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এই যখন আমি যখন আউটপুটে আসবো দেখেন চলে আসে অটোমেটিক। আমার কিছু করা লাগছে, আমার রিফ্রেশ দেওয়া লাগছে না, কিছু করা লাগছে না, অটোমেটিকলি কিন্তু আউটপুটটা ওর সামনে চলে আসছে। এই জন্য আমরা লাইভ সার্ভারটা ইউজ করি। এখন কথা হচ্ছে আমরা গতকালকে বিভিন্ন ট্যাগ, S1 ট্যাগ, পি ট্যাগ, S1 ট্যাগের কাজ কি, পি ট্যাগের কাজ কি, বা S1 থেকে S6 পর্যন্ত আমাদের যে হেডিং ট্যাগগুলি আছে সেই হেডিং ট্যাগগুলির কাজ কি, বা এগুলি কীভাবে লিখতে হয়, বা আমাদের প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে লিখতে হয়, এমনকি আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বা আমাদের যে টেক্সটগুলি আছে টেক্সটের কিছু ফরম্যাটিংও আমরা দেখে ফেলছিলাম। কী কী ফরম্যাটিং দেখছিলাম? বোল্ড দেখছি, বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন দেখলাম, সিরিয়াল ওয়াইজ আসেন, বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন দেখলাম, স্ট্রং দেখলাম, পরে এমফাসাইজ দেখলাম, মানে এমফাসাইজ দেখলাম, পরে হচ্ছে কি ডেল দেখলাম। আমরা এই জিনিসগুলো দেখলাম, এই আমাদের 6টা ফরম্যাটিং আমরা দেখে ফেলছি। কিন্তু এই 6টা ফরম্যাটিংতে আমাদের 2-3টা ফরম্যাটিং আছে সেমই মনে হচ্ছিল, যেমন বোল্ড আর স্ট্রং, এমফাসাইজ আর হচ্ছে ইটালিক, একই মনে হয়েছিল। আবার দেখছিলাম আন্ডারলাইন, কিন্তু আন্ডারলাইনের আরেকটা আন্ডারলাইনের মতো আরেকটা সিস্টেম ফাইলের মধ্যে INS মানে ইনসার্ট, যেটা আর কি ইনসার্ট একটা ট্যাগ আছে, ওই ট্যাগটাও আমাদের সেম কাজই করে। বাকিগুলি আমরা দেখবো। এই জন্য আমি এখন আপনাদের এই জন্য আপনি W3 স্কুলটা ওপেন করছিলাম, যে ইয়ার নামগুলো দেখার জন্য আর কি, যে ফর্মেটিংয়ের মধ্যে কী কী আছে। এখন এই যে W3 স্কুলটা আছে, এটার মধ্যেও মনে করেন এটা টিউটোরিয়াল আকারে সব কিছু আছে, সাধারণ শুধু HTML না, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, PHP, এই যে এই সেটটা সব টেস্টিং না
কোনটি? হ্যাঁ হ্যাঁ সব না লেখা দেওয়া আছে এগুলি। এগুলি হচ্ছে কি মনে করেন প্রত্যেকটা হচ্ছে কি টপিক ওয়াইজ ভাগ ভাগ করে লেখা আছে। এখন যদি আপনার মনে হয় যে না আমি পড়া দেখে 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 বা আমি পড়ে পড়ে শিখতে পারি, তাহলে আপনি এখান থেকে পড়ে পড়ে শিখতে পারেন। যদি আপনি এই ডব্লিউ3 স্কুলটা যদি পুরোটা শেষ করতে পারেন বা ফলো করতে পুরোটা শেষ করতে পারেন দেখে দেখে, তাহলে মনে করেন আপনি 80% স্টেমেল শিখে যাবেন। শুধু স্টেমেল না, এখান থেকে যে কোনো একটা টিউটোরিয়াল যদি শিখতে পারেন তাহলে মনে করেন আপনার 80% শেখা হয়ে যাবে। যাই হোক, কারণ এখানে তারা এরকমভাবে এটা তৈরি করছে, ডব্লিউ3 স্কুলটা এরকমভাবে তৈরি করা হয়েছে যেন সবাই বেসিক থেকে নিয়ে সবাই এটা শিখতে পারে আর কি। বা আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এসে দেখে দিতে পারবেন সহজে। যাই হোক, আমরা গতকালকে বোল্ড দেখছি, স্ট্রং দেখছি, ইটালিক দেখছি, এমফাসাইজ দেখছি। এরপর আমরা কী করি নাই, মার্ক দেখি নাই, স্মল দেখি নাই, ডেল দেখেছি, ইনসার্ট দেখি নাই, সাব সুপার দেখি নাই, এগুলো দেখি নাই। তো এগুলো দেখার জন্য আমরা এখানে একটা ধরেন একটা প্যারাগ্রাফ টেক নিয়ে নিই। আমরা এখানে আসলাম, এই দেখেন এটার একটা সুবিধাটা কি, আমরা যখন যে নোটপ্যাডে বা কোথাও যখন কোড লিখি আমাদের কি করতে হয়, এখান থেকে প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়, এবার একটা পি দিতে হয়, এরপর আমাদের একটা পি দিয়া ক্লোজ করতে হয়। এখন দেখেন আমি কিন্তু এতটুকু লিখছি, এতটুকু লিখছি না, এটার পাশাপাশি কিন্তু আমাদের ক্লোজেন্টটা চলে আসছে। কেন চলে আসছে জানেন? আমাদের একটা এক্সটেনশন ছিল অটো ক্লোজিং ট্যাগ, এটাকে দেখাচ্ছি, এই কারণে এটা অটোমেটিকলি চলে আসছে। আবার যদি আমি এটাকে রিনেম করতে চাই, আমরা একটা অটো রিনেম ট্যাগ ছিল না এক্সটেনশন, মনে করেন রিনেম করতে চাই, এখানে মনে করেন আমি পি চাইলে দেখেন পি একটা আমি কিন্তু ফার্স্টের টাকা আসছে, সেকেন্ড টাকারই নেই, সেকেন্ডটা চলে গেছে। আমি ওখানে এখানে এস টু দেবো, এস দিয়ে টু দিলাম, এই দেখেন আমি কিন্তু এটা চেঞ্জ করছি, পাশাপাশি আমাদের এটাও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে অটো রিনেম ট্যাগের কারণে। এখন কথা হচ্ছে আপনি বিএস কোডের মধ্যে কোড করার সময় অ্যাঙ্গেল ব্রেকেট দেওয়া লাগবে না। অ্যাঙ্গেল ব্রেকেট যদি না দেন, আপনি যখন ট্যাগের নাম দিবেন, ট্যাগের নাম দিয়ে ট্যাব দিলেই ট্যাগ পর্যন্ত চলে আসে। ধরেন আমি এখানে পি দিলাম, পি প্যারাগ্রাফ পি লাগবো, এই দেখেন পি যখন দিয়েছি, পি এর যে এম এর অ্যাব্রিভিয়েশন আছে, পি এর এটা এরকম একটা তৈরি হয়ে যাবে। আপনি যখন ট্যাব দিবেন দেখেন এরকম চলে আসছে। মূলত এই এক্সটেনশনগুলি আমাদের কেন ব্যবহার করি আমরা এক্সটেনশনগুলি, আমরা এই ট্যাগগুলির কাজ জানি বা ট্যাগগুলিও জানি, আমরা ট্যাগগুলি লিখতে পারি, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য এবং আমরা যেন দ্রুত কাজ করতে পারি, কম লিখে দ্রুত কাজ করতে পারি, এই জন্য আমরা এই এক্সটেনশনগুলি ইউজ করি। কিন্তু আপনাকে এই কাজগুলি সম্পর্কে কোডটার কাজ কি, প্যারাগ্রাফ শুরু করতে হবে এবং শেষ করতে হবে, জিনিসটা জানতে হবে। কিন্তু যদি আপনি এই কোড এডিটর দিয়ে যদি আপনি কোড করতে গিয়া যে মনে করেন পি লেখলে চলে আসে, নোটপ্যাডে গিয়ে পি লেখলে কি চলে আসবে, বা খাতার মধ্যে যদি আপনি বলের প্লেটটা আসে লেখার জন্য, তখন কি খাতার মধ্যে কি পি লেখলে কি বাকিটা এন্টার দিবেন কই? এখানে তো পি লেখে এন্টার দিলে চলে আসে বা ট্যাব দিলে চলে আসে, খাতার মধ্যে ট্যাব দিবেন কই? সো আপনাদের এই কাজটা জানতে হবে, বলারটা জানতে হবে, কোন কোন ট্যাগের কাজ কোনটা এটা জানতে হবে। এবং আমাদের সবগুলি ট্যাগই, ম্যাক্সিমাম ট্যাগই আমাদের ক্লোজিং ট্যাগ আছে এবং ওপেনিং ট্যাগ আছে। যেমন ধরেন এই ট্যাগটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, আর এই ট্যাগটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। এই প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। তবে কিছু কিছু ট্যাগ আছে আমাদের সেলফ ক্লোজিং, মানে এগুলি কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন এরকম একটা ট্যাগ গতকালকে আমরা দেখেছিলাম, যেমন বেয়ার। লুপ টেক পরে আসা। এটা হচ্ছে, হ্যাঁ আমি বলতেছি, এরকম ট্যাগ আছে আমাদের, কয়েকটা ট্যাগ আছে যেগুলো সেলফ ক্লোজিং ট্যাগ। এর মধ্যে গতকালকে একটা ব্যবহার করছি আমরা, বিআর, মনে আছে? ব্রেক ট্যাগ। এটা ব্রেক ট্যাগের কি আমাদের কোনো শেষ ছিল? আমাদের কিন্তু শুরুর ট্যাগটাই ব্রেক ট্যাগ ছিল। এরকম একটা ট্যাগ আছে এসআর, হ্যাঁ এটা হচ্ছে হরিজন্টাল ড্রপ। তখন এই এসআরটা দিলে কি হবে আপনাদের এখানে, এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, এসআরের মধ্যে আপনাদের এখান থেকে হরিজন্টালি একটা দাগ তৈরি হবে এখান থেকে এ পর্যন্ত। এরপর আছে আমাদের ইমেজ ট্যাগ, আইএমজি, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এগুলি আপনারা আমরা ইউজ করতে করতে জেনে যাব। ট্যাগগুলি ইউজ করতে এটা এখন মুখস্থ বলে মনে থাকবে না, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমাদের মনে চলে আসবে। এখন আমাদের যেহেতু প্যারাগ্রাফ ট্যাগটা লিখে ফেলছি, এটা আমাদের ওপেনিং এবং ক্লোজিং আছে। এখন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে তো আমাদের যা লেখা লিখতে হবে নাকি। এটাকে আমি একটা ইন্টার দিয়ে নিলাম, এখানে লিখলে হবে, ইন্টার দিয়ে নিলাম, যেন আপনার বুঝতে সুবিধা হয় যে আমাদের এখানে একটা ট্যাগ ওপেন হয়েছে, এখান থেকে একটা ট্যাগ ক্লোজিং হচ্ছে, দেখতে সুবিধা হয় এই জন্য। এখানে মনে করেন আমি একটা দামি টেক্সট নিতে চাই, তখন বলছিলাম আমরা কোন টেক্সট নেবো, লরেমের টেক্সট নিয়ে নিব, লরেম স্পাম।
লরেম স্টোরের ট্যাগগুলি নিলে যে টেক্সটগুলি নিলে কি হয়, আমাদের কপিরাইটের আওতায় আসার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই কি, আসবেই না, তারা এটা ফ্রি করে দিছি। এই জন্য আমরা কি করছিলাম, যখন নোটপ্যাডে কাজ করছিলাম তখন কিন্তু লরেম ইউস্টমের ওয়েবসাইট থেকে কপি করছিলাম। মানে বিএস করে ওখান থেকে কপি করতে হবে না, এখানে শুধু আপনার কয়টা ওয়ার্ড লাগবে বলে দিলে চলে আসবে। LOREM লরেম লিখে মনে করেন আপনার 20টা ওয়ার্ড লাগবে, 20 লিখে দেবেন। এই দেখেন 20 যখন লেখছেন, এখন সেক্ষেত্রে ইমেজ ডেভিয়েশন 20টা ওয়ার্ড কী কী আছে এখানে চলে আসছে। যখন আপনি এখান থেকে ট্যাব দিবেন, ট্যাব দিলে এটা চলে আসছে। এখন দেখেন আমাদের একটা বামে নিচে একটা আমাদের ভার্টিক্যাল একটা হরিজন্টাল একটা বার চলে আসছে। মানে কি না, এই লেখাটা আমাদের অনেক বড়, মানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমার লেখাটা শেষ হতে পারে নাই, শেষ হতে পারে নাই বলে ডানে গেছে। দেখুন ডানে যখন যাব লেখাটা ডানে চলে গেছে। কিন্তু এটা আমাদের জন্য অসুবিধা, আমরা লেখাটা দেখতে অসুবিধা। এই জন্য এটার জন্য একটা সুবিধা আছে যে কি, র্যাপ টেক্সট র্যাপ বা এই যে এখান থেকে আসবে যে ওয়ার্ড র্যাপ। যখন আপনি ভিউ থেকে ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন, দেখেন এখান থেকে এ পর্যন্ত রেখে বাকি লেখাটা নিচে চলে আসছে। এখন আর এই বারটাও নেই। এখন আমাদের জন্য এই লেখাটা দেখতে সুবিধা না, আমাদের আর টানাটানি করতে হইব না। এটা করলাম। এখন আমরা কিছু ট্যাগ, যে ট্যাগগুলো আমাদের বাকি আছে, কিছু ট্যাগ আমরা দেখব। দেখার জন্য এখন আমাদের কোন ট্যাগটা লাগবে, মনে করেন আমরা মার্ক ট্যাগটা দেখতে চাচ্ছি। মার্ক ট্যাগটার কাজ কি, মার্ক ট্যাগটা হচ্ছে কি মার্ক করা। যেরকম আমরা যখন বইয়ে যখন পড়ি, অনেক সময় ইম্পর্টেন্ট লেখা যেটা আছে, এই লেখাটাকে কিন্তু আমরা কি করি, হলুদ কালার আছে না, হলুদ কালারের পেনগুলি আছে না, ওগুলো কিন্তু উপরে দাগ দিয়ে রাখি না, ওরকম একটা দাগ চলে আসবে, এটা মার্কিং হয়ে থাকবে আর কি। এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে বুঝতে পারবো। ধরেন আমরা এতটুকু লেখার উপরে দিতে যাচ্ছি, এতটুকু লেখার উপরে দিতে যাচ্ছি, এই জন্য এই লেখাটাকে আমি Ctrl+X দিয়ে এটাকে কাট করে নিলাম। ক্লিপবোর্ডের লেখাটাকে দা আছে, এখন আমি এখানে মার্ক ট্যাগ লিখলাম। মার্ক ট্যাগ লিখলাম কেন, আমি এটা এভাবে লিখলাম কেন, আমরা জানি এভাবে লিখে ট্যাব দিলে আমাদের ট্যাগের শুরু এবং শেষ দুটো চলে আসবে, যে মার্ক ট্যাগে দুটো চলে আসছে। এই জন্য আমি এখানে মার্ক ট্যাগ লিখলাম এবং লেখাটা আমি কাট করে রাখছি। আর যদি ওইটা রেখে যদি আবার ডিসপ্লে দিলে, হ্যাঁ, ওটা রাখা দাঁড়ান, আমি নিয়ে আসতেছি, দাঁড়ান দেখাচ্ছি, এটা আছে। এখন আপনি এখানে এসে যদি লিখতে চান, মনে করেন এটা সিলেক্ট করি, এখানে এসে আপনি মার্ক লিখবেন, মনে করেন MARK। মার্কে যখন ট্যাব দিবেন, দেখেন এখানেই শেষ হচ্ছে, আবার এখানে শেষ শুরু হয়েছে, আবার এখানে শেষ হয়ে গেছে। এটাকে আবার কি করতে হবে, এখান থেকে এটাকে কাট করতে হবে, কাটা শেষে নিতে হবে না, Ctrl+X এটাকে কাট করলাম। কাট করে এসে মনে করেন আপনি এতটুকু লেখাকে করতে যাচ্ছেন মার্ক, এই লেখাটার পিছনে এসে এখানে Ctrl+V এখানে পেস্ট করে দিতে হবে, এক সেম জিনিস। এই লেখাটাকে কাট করে এটার মাঝখানে বসে যাচ্ছে কোথায়, এখান থেকে লিখে এখান থেকে কাট করে নিয়ে এখানে বসানো এক কথায়। তার মানে যেমনি হোক, আপনি যেভাবেই হোক মার্ক লেখাটা লিখতে হবে, শেষ করতে হবে, মার্কটা শুরু করতে হবে, শেষ করতে হবে, মাঝখানে এই লেখাটা আমি করতে চাচ্ছি মার্ক, এই লেখাটা আমাদের রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এবার যেভাবে বসান না কেন, এখানে আসলাম, আসার পরে আমাদের ক্লাস টুতে চলে আসলাম, দেখছেন এতটুকু লেখা আমাদের কি হয়েছে, মার্কিং হয়ে গেছে না। এই যে হলুদ কালারের পেন দিয়ে আমরা ইয়া করতাম না, মার্কার পেন দিয়া, কালার কি চেঞ্জ হবে? না না, এটা আমরা যখন ইয়া করি তখন হলুদ কালারেরই করি। মার্কের ডিজাইন এটা, মার্ক ট্যাগের ডিজাইনটাই এটা। এই জন্য এই ডিজাইনের হচ্ছে এটা অটোমেটিকলি মার্ক ট্যাগের কাজ, কারণ আমরা তো কোনো স্টাইল করিনি। মার্ক ট্যাগের কাজে এটা, এটাকে হলুদ কালার করে দাও। আর আমরা মার্কিং ট্যাগগুলি, মার্কিং পেনগুলি কোনো সময় দেখছেন কি ইয়া করতে, লাল কালারের মার্কার পেন কিনতে দেখছেন, যত মার্কার পেন আছে সবই হলুদ, সবই হলুদ। তার মানে আমাদের মার্ক ট্যাগের কাজ হচ্ছে এটা। এরপরে আছে আমাদের কি, স্মল ট্যাগ আছে। স্মল ট্যাগ মানে কি, একবারে স্মলার টেক্সট। আপনি ছোট 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 আকারের একটা টেক্সট চাচ্ছেন আপনি, এটাকে আপনি একটা টেক্সটকে ছোট করতে পারেন, এটার সিএসএস দিয়ে ফন্ট সাইজ দিয়ে ছোট করে দিতে পারেন। তবে স্মল একটা ট্যাগ আছে, সেই স্মল ট্যাগের মাধ্যমে এটা ছোট করা যায়। মনে করেন আমরা কোন একটা লেখাকে ছোট করতে চাচ্ছি, মনে করেন এই লরেম স্পাম, এই লেখাটাকে আমি এতটুকু লেখাকে আমি ছোট করতে চাচ্ছি, করতে পারবো না। কি করবো, আমরা এখানে একটা স্মল ট্যাগ দিয়ে দিব, স্মল ট্যাগ দিয়ে দিলাম। এটা যেহেতু আমাদের এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আমাদের এটা এখানে লাস্টে নিয়ে আসতে হবে না, Ctrl+V কেটে দিলাম।
এখন যদি আমি এখানে আসি, আউটপুটে আসি, এই দেখেন আমাদের এই লেখাটা কতটা ছোট হয়ে গেছে, ছোট হয়েছে না? এই ডলার লেখা থেকে লরেন্স লেখাটা কত ইয়া ছিল, বড় ছিল, এই লেখাটা এখন একবার ছোট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্মল টেকের কাজ, এটা ফরম্যাটিং আর কি, স্মল টেকের কাজ। না না, বিগের জন্য কোনো ইয়া নাই, টেক নাই, এটা আপনি বিগ করতে গেলে আপনি ইয়া দিয়ে করতে হবে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে। আমরা ডেলের কার্ডটা দেখছিলাম গতকালকে, কি টেক্সটের মাঝখানে একটা ওভারলাইন দাগ হয়ে যায়, মানে কি এটা বোঝায় এরকম যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, পূর্বের প্রাইসটা, পূর্বের যে ইয়াটা আছে, প্রাইসটা আছে, ওই প্রাইসটার উপরে একটা দাগ দেওয়া, যে এটা না, এখন নতুন একটা প্রাইস দেওয়া, ডিসকাউন্ট প্রাইস এত। এটাকে ওটাই হচ্ছে ডেল দিয়ে করা হয়। এরপর হচ্ছে আইএনএস, ইনসার্টেড টেক। ইনসার্টেড টেকটা মূলত আন্ডারলাইন টেক করছিলাম না, ওটার মতো। আমরা যদি ইনসার্টেড টেকটাও দেখে দিই, দিয়ে দিই, কোথায় দেবো ইনসার্টেড টেকটা? মনে করো যে এখানে আমাদের ফুল স্টপ শেষ, ই হারাম, এখান থেকে এই এতটুকু মনে করো আমরা চাচ্ছি ইনসার্টেড টেক দেবো। তো এর জন্য কী করতে হবে? এখানে একটা টেক দেবো, INS, আমি একটা ইনসার্টেড টেক দিয়ে দিলাম এখানে, দিয়ে এখন এটাকে সরাই ফেলতে হবে না, এই পাশেরটা কন্ট্রোল এক্স, এটাকে সরাই আমরা চাচ্ছি এখানে দেওয়ার জন্য, কন্ট্রোল ভি, এটাকে দিয়ে দিলাম। আউটপুটে আসলাম, এই দেখেন এতটুকু লেখা নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এই কয়েকটা ট্যাগ আছে আমাদের, যে কি সেম সেম ওয়ার্ড, আগে আগে ছিল একটা, 5 এসে হয়েছে আরেকটা, যেমন এটার কাজ কি আন্ডারলাইন ইউ, মানে ইউ দিয়ে করছিলাম না, এই ইউটা এখন আইএনএস দিয়ে করছি, আইএনএস দিয়ে, এটা হচ্ছে HTML5 এর জন্য আর কি। এই জন্য এটাকে আমরা ইনসার্টেড ট্যাগ হিসেবে এটাকে দিয়ে দিলাম, কি আন্ডারলাইন হয়ে গেল, আমাদের ইনসার্টেড ট্যাগের কাজটা শেষ। বাকি আছে কি আমাদের সাব আর এসইউপি সুপার, মানে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এটার কাজ কি? সাবস্ক্রিপ্টের কাজটা কি? মনে করেন আপনি সিসিতে পড়ছেন বা সায়েন্সিতে পড়ছেন আপনারা, আমরা H2O লিখি না পানির, H2O, এস এর পরে টোটা কোথায় লিখি? টোটা কি এস এর পাশাপাশি লিখি? নিচে লিখি, আমরা নিচে লিখি। সেই নিচে লেখার জন্য আমাদের এখন HTML এর মাধ্যমে কিভাবে লিখবো? এখন আমরা মনে করেন এখানে চলে আসলাম, এই পি এর পরে এসে মনে করেন যে আরেকটা H2 ট্যাগ নিলাম, আমরা আমরা একটা H2 ট্যাগ লিখলাম, এটার ভিতরে আমরা কি লিখতে হবে? H2O হলে কি হয়? পানির আয়নিক সংকেত, আণবিক সংকেত। এস লিখে তারপরে 2 লিখলাম, পরে ও লিখলাম, তার মানে কি এস এর সাথে সাথে কিন্তু 2 হয়ে গেছে, পরে ও হয়ে গেছে। আমি যদি আউটপুটে আসি, এখানে দেখেন এস এর সাথে সাথে 2 হয়ে গেছে, কিন্তু আমাদের এই টোটা লাগবে কি নিচে। এখন এই টোটা নিচে দেওয়ার জন্য এই টোটার মধ্যে আসে আমাদের বলে দিতে হবে কি, এখানে একটা ট্যাগ নিয়ে নেব, SUB, এখানে দিলাম SUB, এই যে ট্যাগটা দিয়ে দিলাম, এই ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিলাম 2, বুঝতে পারছেন? আমাদের এস এর পরে আমরা SUB এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে 2 দিলাম, 2 দিয়ে আবার ও দিয়ে দিলাম। এখন যদি আমরা আউটপুটে আসি, দেখেন আচ্ছা স্পেস দিয়ে দিছি না, স্পেস দিয়ে যাবে, স্পেসটা কেটে দিতে হবে, এখান থেকে স্পেসটা কেটে দিতে হবে। দেখেন আমাদের S2 চলে আসলো, এই 2টা চলে আসছে কিসের কারণে? সাবস্ক্রিপ্টের কারণে। এখন আবার একটা আছে না, যেমন S² প্লাস 2AB প্লাস B², অবশ্যই লেখা যাবে। আপনি এখন আমরা এখন S2 দিচ্ছি কারণ ওটা যাতে সহজে বোঝা যায়, একটু বড় S2টা হচ্ছে কি একটু বড় লেখা, তো যেন বোঝা যায়। আপনি এটাকে প্যারাগ্রাফ বানাই দেন, যে এটাকে S2টাকে চেঞ্জ করে দিই, আমাদের যেহেতু অটো ক্লোজিং ট্যাগ আছে, এটাকে যখন বাদ দিব, বাদ দিয়ে যখন পি লিখবো, অটোমেটিকলি দেখেন আমাদের পি দিয়ে শুরু হয়েছে, আবার পি দিয়ে শেষ হয়েছে। এখন আউটপুটে আসেন, এই যে প্যারাগ্রাফটাকে, এটা লেখাটা একটা ছোট হয়ে গেছে আর কি, এই জন্য, বা এটাকে আমরা জুম করতে হবে, জুম করে দেখাতে হবে, এই যে আমরা জুম করতে হবে, জুম করে আপনাকে দেখাতে হবে। এই কারণে আমি লেখা যাতে একটু মোটা হয় আর বড় হয়, এই জন্য আমি S2 দিয়ে দেখালাম আর কি, কারণ যেহেতু এখন আমরা শিখাচ্ছি, এখন যেহেতু আমরা শুধুমাত্র
টেক্সটের যে ফরম্যাটিং শিখতেছি। যে ওইখানে লিখি কোনখানে? এখানে অবশ্যই লিখতে পারবেন। মিটারি হুম ধরেন এখানে পিটিআর কিছু দিলাম না, হুম এই শেষ লাইন হলো না হুম গোল। মনে করেন আপনি চাচ্ছেন এখানে লিখতে নাকি? হ্যাঁ, এখন চাচ্ছেন আপনি ধরেন বুঝাই, মনে করেন এই লেখাটা ঠিক রাখবেন, এই লেখাটাও ঠিক রাখবেন, এগুলো ঠিক রাখবেন। সব ঠিক আছে শুধু এই লেখাটাকে চাচ্ছেন আপনি নিচে করে ফেলবেন টু এর জায়গায় নাকি? বা হচ্ছে ওই যে শেষেই লিখলাম সাপোজ যে একবার নিচে গোল। এনে এনে এখানে আসলে আপনি চাচ্ছেন যে শেষে লিখতে বলতে কি এই ডটটাকে নিচে দিয়ে দেবেন তো, তো দিতে পারবেন। আপনি এখানে আসেন, এখানে সেই ডটের আগে এখানে এসে একটা ইয়া লেখেন, ট্যাগ লেখেন SUB, সাবটাইটেল লিখলাম। লেখার পরে এই ডটটাকে আছে না, ডটটাকে নিচে দিয়ে দিতে হবে না, মানে ডটটাকে মাঝখানে দিতে হবে না। এই যে আমরা এখানে এসে একটা ডট দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই সাবটাইটেলের কারণে নিচে যাবে কোনটা, শুধুমাত্র এই ডটটা যাবে নিচে, আর কিছু নিচে যাবে না। আপনি এখন আউটপুটে আসেন, এই দেখেন ডটটা নিচে চলে আসছে। ডটটা আসছে, ডটটা ডটটা থাকলে লেখা নেই, ডটটা নিচে চলে আসছে না? স্টুডিও তো লেখা নেই। অবশ্যই আপনি এখান থেকে মনে করেন আপনি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এটা রাখলেন না, এতটুকু লেখা হইতো নাকি? এটা পুরোটাই হ্যাঁ, এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে প্রয়োজন এটাকে ফালাই দিলাম, এটা আমি রাখবোই না। আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে এনে এটা রেখে দেবো নাকি, বা কোথাও রেখে দেবো আর কি। তো এখন সেখানে রাখি কন্ট্রোল V। এখানে একটা আউটপুটে যাই, দেখেন তো এই যে এটা আছে সাব দেওয়া, এই জন্য এটা নিচে আছে ডটটা, আবার টোটা আছে সাব দেওয়া, এটা নিচে চলে আসছে। যেখানেই লেখেন না কেন কোনো সমস্যা নেই, কারণ আপনার শুধু চাচ্ছেন তো আপনি এই টোটাকে নিচে আনতে, বা আপনার যেটাকে নিচে আনতে চান শুধু টো জানতে হবে এমন কোনো কথা না। আমি বললাম না, মনে করেন এখানে কি আছে, দেখেন তো, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আর একটা তিনটা ওয়ার্ড। এখন চাচ্ছেন এই ওয়ার্ডটা উপরে থাকুক, এই ওয়ার্ডটা উপরে থাকুক, মানে যে এসের জায়গায় এই ওয়ার্ডটা উপরে থাকুক, শুধুমাত্র এই ওয়ার্ডটা মনে করেন এই টু এর মতো নিচে চলে আসুক। উপরে নিলে যে এখানে খুশি হবে, কোনো দিতে চান সেটা বলুন। না না, এটা তো নিচের ক্ষেত্রে আমি বলতেছি উপরেরটা বাকি আছে, সুপার স্ক্রিপ্ট বাকি আছে না, আপনি নিচেরটা বলেন আগে, নিচেরটা বুঝেন কিনা। নিচেরটা আপনি যেখানে খুশি সেখানে দিতে পারবেন, দিলে মনে করেন এটাকে যদি দিতে চান, এটাকে যদি আপনি এর আগে এখানে যদি একটা সুপার এক সাব, এখানে একটা সাব, এখানে একটা সাব দিয়ে দেন, তাহলে এই লেখাটা পুরোটা এই ওয়ার্ডটা ওটা পুরোটাই টু এর মতো নিচে চলে আসবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমাদের কি, যদি উপরে দিতে চাই যেমন স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, স্কোয়ার যদি দিতে চাই, যেটাই হোক স্কোয়ার হোক কি হোক সবগুলি উপরে, মানে আমি তো স্কোয়ার দিয়ে বুঝালাম যে উপরে একটা জিনিস, এখানে আপনি একটা স্কোয়ার লিখবেন, তো আপনি স্কোয়ার লিখতে পারবেন, এরপরে টু দিলে এটা টু হয়ে যাবে, স্কোয়ার হবে না। এটার জন্য আমাদের আছে কি সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট হচ্ছে SUP। সেম কাজটা ওইটাও এটার মতনই, আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তো আমি আলাদা করার জন্য মনে করেন আমি আরেকটা ট্যাগ নিয়ে নিলাম S2। কোনো সমস্যা আছে? এটাও তো আমি প্রথম সাবস্ক্রিপ্টটা তো আমি প্রথম স্ক্রিপ্ট নিয়েছিলাম, এটা যেমন এখানে সাবস্ক্রিপ্টটা যেমন যেখানে খুশি সেখানে বসাতে পারবেন, সুপার স্ক্রিপ্টটা যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। মানে আলাদা করার জন্য আমি এটা লিখে নিলাম আর কি। এখন মনে করেন আপনাকে কি লিখতে হবে, স্কোয়ার, আপনি লিখলেন, স্কোয়ার যদি সরাসরি এখানে দেন টু হয়ে যাবে, এখানে না সেম শো করবে। ওই যে এখন দেখেন আপনার এখানে টু শো করছে, কিন্তু আমার লাগবে কি এর উপরে লাগবে, বা আপনি এটাকে যদি বড় হাতের করেন তাহলে সহজে বুঝতে পারবেন। ধরেন এক করে দিলাম, স্কোয়ার করে দেবো, তো এটা আমাদের দেখেন আউটপুটটা আছে এর সাথে টু। স্কোয়ার করতে গেলে কি করতে হবে, এই টুটাকে ইয়ার ভিতরে ফেলা দিতে হবে, সাবের ভিতরে, ইয়েসের সুপার সুপারের ভিতরে, SUP SU আচ্ছা দেখেন SUP সুপার স্ক্রিপ্ট দিতে হবে, দিয়ে দিলাম সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের ভিতরে আমি দিলাম কিটা স্কোয়ার, আর এখানে যে স্পেস ছিল এটা তুলে দিই, কারণ এর সাথে একসাথে কাজ করছিল না তো এই জন্য স্পেস দিয়েছিলাম। এখন দেখেন দিলাম, এরপরে SUPর ভিতরে দিয়ে দিয়েছি কি টু। এখন যদি আমি এটাকে আউটপুট দেখি, দেখেন এর উপরে স্কোয়ার চলে গেছে। শুধু এর উপরে না, আপনি যে কোনো কিছুর উপর দিতে পারেন, বা স্কোয়ারের জায়গায় আপনি যখন ভ্যালু দেন সমস্যা কি, আপনি এখানে টু না দিয়ে আপনি এখন 3 4 5 সব কিছু দিতে পারবেন না, আপনি মনে করেন 10 দিলেন, সমস্যা আছে আপনার, A to the power 10, যা খুশি তা দিতে পারবেন। মানে এক কথায় উপরের লেখাগুলো যা লেখা লাগবে সব কিছুই সুপারস্ক্রিপ্ট দিয়ে, আর নিচে লেখা কোনো কিছু লিখতে গেলে যা সাবস্ক্রিপ্ট, এটা মাথায় রাখবেন। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দিয়ে উপরে এবং নিচে লেখানো যায়।
আমাদের টেক্সট ফরম্যাটিং শেষ হয়ে গেল, কারণ আমরা গতকালকে অনেকগুলো শিখে ফেললাম, আজকেও শিখলাম। এখন যেটি শিখলাম এই টেক্সট ফরম্যাটিং নিয়ে কোনো আছে, বুঝেন না এরকম কিছু আছে? কারণ এগুলো আপনাদের ওয়েবসাইট করতে গেলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। কাজে লাগলে তখন তো আপনি এখন যদি না জানেন, তখন তো আপনি হঠাৎ করে মনে বুঝে একটা লেখা আমার মনে করেন আমার এটু লিখতে হবে, মানে এটু স্কোয়ার লিখতে হবে, তখন যেন বলেন যে স্কোয়ার কেমন লিখবো, কোনোভাবেই সম্ভব না। আপনি এই ট্যাগ না দিলে তো কোনোভাবেই সম্ভব না। এই জন্য আপনাকে এই ট্যাগগুলির নাম জানতে হবে, এই ফরম্যাটিং ট্যাগের নামগুলো জানতে হবে। এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিং, এই ট্যাগগুলি জানতে হবে। তাহলে আমরা জেনে গেলাম। এর মধ্যে আমরা বলছিলাম যে আমাদের একটা ট্যাগ আছে, এসআর ট্যাগ আছে। এসআর ট্যাগটার কাজটাকে দেখিয়ে নিই একবারে। এখানে মনে করেন আপনি একটা হরিজন্টাল লাইন দিতে যাচ্ছেন, তার কি দিয়ে দিবেন এসআর, আপনি একটা এসআর ট্যাগ দিয়ে দিলেন। এটার ট্যাগটার কাজটা কি হয়ে দেখা যাচ্ছে, একটা দাগ, সেরকম একটা দাগ দিতে চাচ্ছেন হরিজন্টালি, এইভাবে একটা দাগ দিতে চাইলে কি দিবেন, এসআর ট্যাগ বসা দিবেন, তাহলে আপনাদের এরকম একটা দাগ চলে আসবে। এখন কথা হচ্ছে আমরা তো এগুলি করে ফেললাম, এবার একটা ট্যাগ নিয়ে দেখবো যার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ANCSOR, অ্যাঙ্কর ট্যাগ। এটাকে অ্যাঙ্কর ট্যাগটা পুরোটা লিখতে হয় না, অ্যাঙ্কর ট্যাগে যেমন প্যারাগ্রাফ ট্যাগের পুরোটা লিখতে হয় না, প্যারাগ্রাফের ট্যাগের পরিবর্তে লিখতে হবে P, অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে লিখতে হবে A, মানে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজটা হলো কোনো কিছু লিঙ্ক করা। তোমরা কোনো ওয়েবসাইটে দেখে লেখা আছে যে আমি এখানে একটা লিঙ্ক আছে, এটা আমি ক্লিক করলে সে আমাকে এই লিঙ্কে নিয়ে যায়, লিঙ্কটা যেখানে আছে সেখানে নিয়ে যায়। এটা করতে গেলে আমাদের কি লাগবে, একটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে। আমরা এই এসআর এর নিচে এসে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব। অ্যাঙ্কর ট্যাগের জন্য, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের আগে আরেকটা জিনিস দেখেন, এই যে জিনিসটা খুবই কমন, আপনি প্রথমে বলছিলেন কমেন্ট, কোনো কিছু কমেন্ট করা। এখন কোডে কমেন্ট করার কাজটা কি? মনে করেন আমি কোডের কমেন্ট করলে, যেমন আমি বলছিলাম উপরে হেডের ভিতরে যে মেটা ট্যাগগুলি আছে এগুলি কখনো শো হবে না। কমেন্ট যা করবেন কমেন্টের ভিতরে লেখাগুলিও কোনো সময় শো হবে না। যা কমেন্ট করবেন কমেন্টগুলি কখনো ব্রাউজারে শো হবে না। কমেন্টগুলো তাহলে কেন করা হয়? কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য। রিডেবিলিটি কি? এখন আপনি একটা কাজ করছেন, কাজ করে ওয়েবসাইটটা তৈরি করে ফেলছেন, এখন আপনার ওয়েবসাইটটা আপনি আজ থেকে 6 মাস পরে আবার খুললেন, আজকাল যে আপনি যে কাজটা করছেন 6 মাস পরে কি আপনার এই কাজটা মনে আছে? বা আপনি কোড দেখে তখন মনে করেন বুঝতে পারলেন না যে আমি কি করলাম। আপনি যদি কমেন্ট করে রাখেন যে আমি এই কাজটা করছি ভিতরে, তাহলে কিন্তু আবার এই যে 6 মাস না 6 বছর পরও যদি আপনি কোডে আসেন, এই কমেন্ট দেখে বুঝবেন ও আচ্ছা এখানে কমেন্টে লেখা আছে আমি এই কাজটা এখানে করছিলাম। আপনি কিন্তু আপনি কোড দেখে বুঝবেন। নিজের যদি নিজে 6 মাস পরে না বুঝেন, এখন কথা হচ্ছে আপনি যখন কোডটা করবেন এই কোডটা যখন অন্য একজনকে দিবেন সে কিভাবে বুঝবে? এই জন্য এখানে কমেন্ট করে রাখে দিলে ভালো হয়, যে কি সে যেন বুঝতে পারে যে আমি এখানে কাজটা করছি কি অন্য একজন। তার মানে কি এই কমেন্ট করার কারণে নিজেরও বুঝতে সুবিধা হবে, পাশাপাশি অন্য জনেরও বুঝতে সুবিধা হবে। বা আপনি এখন ওয়েব ডিজাইন শিখতেছেন, আপনাকে দেওয়া একজন ফ্রন্ট এন্ডের কাজ করাইলো, একজন ক্লায়েন্ট আপনার ফ্রন্ট এন্ডের ক্লাস করে দিলেন, তো এই ওয়েবসাইটটা রান করার জন্য তো ব্যাক এন্ডের কাজও করা লাগবে। সে তো আপনার এই কোডটা বা আপনার এই প্রজেক্টটা নিয়ে অন্য একজনকে দিবে, অন্য একজন তো এসে এই একই কোডের উপর কাজ করবে নাকি, তখন তো আপনার সে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় কোন কাজটা করছেন। এই জন্য আপনি কমেন্ট করে রাখতে হবে, কমেন্ট করে রাখবেন। যাই হোক, এখন ধরেন আমরা কমেন্টটা আগে শিখে নিই কমেন্টটা কিভাবে করতে হয়। এখানে কন্ট্রোল চেপ দিয়ে যে আমাদের যে ফরওয়ার্ড স্ল্যাশটা আছে, মানে কোশ্চেন মার্কের নিচে যেটা কোশ্চেন মার্কের যে ইয়াটা আছে, বাটনটা আছে, এটা আর কি কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, এটা যখন আপনি ক্লিক করবেন দেখেন আপনার এখানে কমেন্টটা চলে আসছে। এটার ভিতরে আপনি এখানে যা খুশি তা লিখতে পারেন। এখন যদি আপনি এটা শর্টকাট বলছি আমি, আপনি যদি চান যে না আমি শর্টকাট করবো না, আমি নিজে নিজে লিখবো, আপনি চাইলে নিজে নিজে লেখে নিতে পারেন। এখানে আসবেন, এসে আপনি এখানে একটা লেফট হ্যান্ডের ব্র্যাকেট দিলেন, একটা রাইট হ্যান্ডের ব্র্যাকেট দিলেন, দুটো লেফট হ্যান্ডের ব্র্যাকেট আর রাইট হ্যান্ডের ব্র্যাকেট হয়ে গেল। এর ভিতরে আপনি চাইলে এখানে কি করতে হবে, একটা এক্সক্লেমেটর সাইন দিলেন, সাইন দিয়ে সেরে আপনি এখানে দুটা দিলেন, এখানে দুটা দিলেন, হয়ে গেল না? এই যে এখন আপনি এখানে কি করতে পারবেন, এই যে মাঝখানে যা লিখবেন তাই কমেন্ট হয়ে যাবে। বা আপনি লেখার পরে, মনে করেন আপনি এখানে কিছু একটা লিখে ফেলছেন, লেখার পরেও যদি আপনি চান যে এখানে
আর এখানে আপনি লিখে বসাই দিতে পারেন, বা আপনি যদি শর্টকাটটা ইউজ করেন কন্ট্রোল প্লাস এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে আপনি ক্লিক করেন, এই দেখেন একটা কমেন্ট হয়ে গেছে। কমেন্ট হলে কি কমেন্টের কালারটা অন্যরকম। পুরো লেখাটাও কমেন্ট, এই যে যদি স্মল লরেন ইপিটা, হ্যাঁ এটা আমি বলতেছি, ইট ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কি মানে এক লাইনের ভিতরে তো কমেন্ট হয়ে গেছে, সিঙ্গেল লাইন কমেন্ট। আপনি বললাম না এখান থেকে আপনি এই যে কন্ট্রোল প্লাস এটা দিয়ে সেটা এখানে বেশি লিখে দিতে পারেন। আপনি এখানে নিচে অ্যাঙ্কর ট্যাগের কাজ করবেন, তো লিখে দিতে পারবেন এখানে ANCSOR অ্যাঙ্কর TAG, অ্যাঙ্কর ট্যাগ লিখে নিচে কাজ করতে পারেন। শর্টকাট কি কন্ট্রোল কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, কোশ্চেন চিহ্নটা দেখেন, ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল প্লাস এই যে ফরওয়ার্ড ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এই স্ল্যাশটা আর কি, যে এইটা স্টোর যে আগে যে এই স্ল্যাশটা, কন্ট্রোল প্লাস স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, এটা করতে পারেন। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। এখন কথা হচ্ছে মাল্টি, এটা তো মাল্টি লাইন, মানে যে এক লাইন, এটা দুই লাইন, এটা আর এক লাইন, মানে এখানে তো 10 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত 3টা লাইন। এটা যে করতে চান এটা করে সেম, এই এতটুকু পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। এখন দেখেন এই লেখাটা পুরোটা এই কালারের হয়ে গেছে, দেখছেন? এটা দেখা যায় একটা কমেন্টের কালার, কমেন্টের কালারটা এটা আর কি। কমেন্ট করলে এই কালারটা অন্যরকম হয়ে যাবে। এটা আর এখন আউটপুটে যান, দেখেন এই জিনিসটাই নাই, এখানে এই জিনিসটা আছে শো করে না। পাশাপাশি আমি যে এখানে অ্যাঙ্করটা এই যে এই লেখাটা লিখছি, এই লেখাটাও নাই, এই লেখাটা আসতেছে না, দেখেন কিছুই নেই। আবার যদি আমি কমেন্টটা যদি আবার উঠায় দেন, কন্ট্রোল জেড দেন, বা সেম আবার এটা মধ্যে ক্লিক করে আবার কন্ট্রোল ইয়েতে ক্লিক করেন, দেখেন আবার চলে গেছে। যেভাবে কমেন্ট করছেন এভাবে আবার দিলে কমেন্ট আবার চলে যাবে। এখন যদি আসেন, এই যে আগের মতো করে চলে আসছে। এখন তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের যেহেতু কমেন্টটা দেখে ফেললাম, এখন আমরা অ্যাঙ্কর ট্যাগের কাজটা দেখবো। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? এই যে ট্যাগ, এই যে আমি দিলাম একটা যখন দিলাম, এই দেখেন আমাদের এখানে ইমিডিয়েট অ্যাট্রিবিউশনটা চলে আসছে। এটা যদি আমরা ট্যাব দিই, যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট, এই যে এখানে চলে আসছে অ্যাট্রিবিউট, এই যে আমাদের এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মানে আমাদের অ্যাঙ্কর ট্যাগের এখান থেকে কিন্তু শুরু হয়েছে, আর এই যে এখানে এসে কিন্তু এটা শেষ হচ্ছে, মানে এতটুকু কিন্তু আমাদের ওপেনিং ট্যাগ, এতটুকু না। আর এরপরের টুকু এতটুকু তো আমাদের ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর এতটুকু হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। আর যত অ্যাট্রিবিউট আছে সকল অ্যাট্রিবিউট হয় কোথায়? ওপেনিং ট্যাগের ভিতরে, ওপেনিং ট্যাগের ভিতরে। এই দেখেন SREF একটা অ্যাট্রিবিউট, SREF একটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। অ্যাঙ্কর ট্যাগটা আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে, এখানে শুধু এ ট্যাগ হবে এরকম না, এটা SREFটা শুধু এর মধ্যে হবে, বা আরও যে অ্যাট্রিবিউট আছে, আমরা আরও কিছু অ্যাট্রিবিউট দেখবো, যে ট্যাগের ভিতরে হোক না কেন অ্যাট্রিবিউটগুলি সবগুলো ওপেনিং ট্যাগের ভিতরে হবে, ওপেনিং ট্যাগের বাইরে হবে না, মানে এই ক্লোজিং ট্যাগে হবে না বা বাইরে হবে না। হ্যাঁ, এটার কাজ হচ্ছে লিঙ্ক তৈরি করা। আমি তো প্রথমে আপনাদেরকে বুঝাই নিলাম যে এটার কাজ হচ্ছে লিঙ্ক তৈরি করা, হ্যাঁ ওয়েবসাইটে যাওয়া। এখন এই SREFটা কি? এস ফর হাইপার, আর EF মানে রেফারেন্স, মানে হাইপার রেফারেন্স। আমি যে আপনাকে কথাগুলি বলতেছি, আপনি যে কথাগুলি মনোযোগ শুনতেছেন, কতটুকু শুনতেছেন আমি কিন্তু এটার পরে রেখে নেব। প্রত্যেকটা নাম কিন্তু আমি ভেঙে 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 বলে দিতেছি। এগুলো কিন্তু রিটেন পরীক্ষা থাকতে পারে, রিটেন পরীক্ষা থাকবে, মাথায় রাখবেন, বুঝতে পারছেন? এগুলো রিটেন পরীক্ষা থাকবে, এই জন্য আমি কিন্তু গুছাই গুছাই আস্তে আস্তে বলতেছি, কিন্তু আমি সময় নষ্ট হচ্ছে, আমি দ্রুত আগে যেতে পারতাম, আমি আস্তে আস্তে ধীরে সুস্থে বলে যাচ্ছি, কেন? যেন আপনার জিনিসটা মাথায় ঢুকে। SREF এর ভিতরে এটার মধ্যে আমরা লিঙ্ক বসাবো, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্সের ভিতরে আমি লিঙ্কটা বসাই দিব। আর শুধু লিঙ্কটা বসালে কাজ করবে না, আমাদের যে লেখা একটা লিখতে হবে না, মানে ব্রাউজারের জন্য শো করে, যেমন পিটেকের ভিতরে আমরা একটা লেখা লিখছি না, বা এসটেকের ভিতরে আমরা একটা লেখা লিখছি না, একটা লেখা লিখতে হবে না যেটা ব্রাউজারে শো করবে। আমরা মনে করেন এখানে লিখে দিলাম ক্লিক হেয়ার বা গো টু গ্লুকুল, GOTO এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এখানে দিচ্ছি পরে অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার কারণে কিন্তু যে একটা আন্ডারলাইন আর কালারটা ব্লু হয়ে গেছে, বুঝছেন? দেখতে পাচ্ছেন? গো টু গুগল লিখলাম। এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা আমার গুগল লিখছি, ক্লিক করে যেন গুগলে যাই সেই ব্যবস্থা করতে হইব না?
এখন আমি এখানে না, এখানে গুগল না লিখে আমি এখানে ফেসবুক লিখি, কারণ গুগল তো আমরা আসি, বুঝতে অসুবিধা হবে। লিখি গো টু, আচ্ছা আজান দিচ্ছে, আজানের সময়টা আমরা একটু ইয়ে থাকি। আচ্ছা দেখেন, মনোযোগ দেন। আমরা এখানে লিখছি কি গো টু ফেসবুক, তার মানে আমাদের এটা কি লেখাটা থাকবে কি গো টু ফেসবুক। এখানে যখন আসবো এই দেখেন লেখা আছে কি গো টু ফেসবুক, কিন্তু এখানে লিঙ্কে ক্লিক করে তো কোনো কাজ হবে না, কারণ আমরা লিঙ্ক কিছু দেই নেই। এখন আমরা ফেসবুকের লিঙ্কটা লাগবে না, লিখলাম facebook.com। ঠিক আছে, দেখে তো ঢুকিয়ে না, যতগুলো থাকবে। তাহলে আমরা এখানে কি করলাম, facebook.com লিখলাম, এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে মনে করেন আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে, কারণ ও তো লগ ইন করে না, এখানে আসো facebook.com আর কি। এখানে এসে আমরা এটাতে ক্লিক করে দিলাম, এটাতে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, https www.facebook.com, এটা লিখলেও হবে, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি। এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে আসলাম, এসে আমাদের তো রিফ্রেশ দেওয়া তো কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের লাইভ সার্ভার চলতেছে। এই যে এটার উপরে যখন আমি নিচ্ছি, মাউস নিচ্ছি, নিচে দেখেন এই দেখেন এই করার দেখবো ছোটো করে একটা লেখা আসে, কি আসে, ও ইয়ার জন্য দেখা যায় না আর কি, https এর লেখাটা আসে। এখান থেকে আমি এটার উপরে যখন ক্লিক করব, এটাতে যখন ক্লিক করব, দেখেন আমাদের এই যে ফেসবুকের যাতে লেখা আসছে, তার মানে কি লিঙ্কটা কাজ করছে। তার মানে যত ওয়েবসাইটে যত প্রকার লিঙ্ক আছে, যত লিঙ্কের কাজ করবো সব কিছু অ্যাঙ্কার টেকের ভিতরে হবে, এক কথায়। অ্যাঙ্কার টেকের কাজে কি লিঙ্ক করা, মানে অন্য জায়গায় যেন চলে যায়, যেমন facebook.com চলে আসছে না, এই লিঙ্ক করার কাজটা হচ্ছে অ্যাঙ্কার টেক দিয়ে করা হয়। এটা হচ্ছে ফেসবুক না, যে কোনো জায়গায় হোক, বা যে কোনো পেজ যখন আমরা লিঙ্ক করবো, যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাবো, তখন আমাদের এই অ্যাঙ্কর টেকের ভিতরে দিয়ে যেতে হবে। তার মানে আমাদের অ্যাঙ্কর টেকের কাজটা কি লিঙ্ক করা। অ্যাঙ্কর টেকটা বুঝতে পারছেন? এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এসআরএফ এর ভিতরে বসবে লিঙ্কটা, আর এটা পুরোটা ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে। এরপরে এই অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে কি আমরা ব্রাউজারে কি শো করাতে চাই সেই লেখাটা থাকবে। এবার এখন আমরা আরেকটা জিনিস দেখবো, এর বেশি দেখবো না, পরে আপনি মনে করে রাখতে পারবেন না, অনেকগুলো ট্যাগ আপনার মনে থাকবে না। একটা জিনিস দেখবো হচ্ছে আমরা ইমেজ, আচ্ছা ইমেজ দিতে হবে না, আমরা ইমেজটা ইউজ করবো। এখানে আমরা একটা কমেন্ট করে নিই, লিখে দিই IMAGE, ইমেজ লিখে দিলাম। তারপরে আমরা এখানে ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য আমাদের কি দিতে হবে, আমাদের একটা ট্যাগ আছে IMG, আর আমি বলছিলাম এটা আমাদের একটা সেলফ ক্লোজিং ট্যাগ, দিলাম ট্যাগ। এই যে দেখেন এখান থেকে IMG শুরু হয়েছে, এই যে এখানে এসে IMG শেষ হয়েছে, বুঝতে পারছেন? তার মানে কি এটার কোনো ক্লোজিং ট্যাগ আছে? এনজি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ আছে এসআর এর মতো, যে এসআর এর মতো বা বিআর এর মতো এনজি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আর এটার ভিতরে আমাদের অ্যাট্রিবিউট আছে, দুটো অ্যাট্রিবিউট আছে, এসআরসি একটা অ্যাট্রিবিউট, এএলটি একটা অ্যাট্রিবিউট। এটা যেমন একটা এসআরএফ যেমন একটা অ্যাট্রিবিউট, মানে এসআরএফ নাম লেখা পরে ইকুয়াল দেওয়া পরে কোলনের ভিতরে কিছু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন দেখেন এসআরসি একটা নাম লেখা ইকুয়াল দেওয়া, এই যে কোলন দেওয়া একটা অ্যাট্রিবিউট, এএলটি একটা নাম দেওয়া এটার পরে ইকুয়াল দেওয়া পরে একটা কোলন দেওয়া, এটা একটা অ্যাট্রিবিউট। তার মানে কি এসআরসি মানে কি সোর্স, আর এটা হচ্ছে গিয়া এএলটি মানে অল্টারনেট, মানে কোনা বলে অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা, মানে আমি মনে করি এই রাস্তা যেতে পারছি না, অন্য কোনো রাস্তা আছে কিনা, অল্টারনেট কোন রাস্তা আছে কিনা, এটা হচ্ছে এটা আমাদের মনে করেন এটা অল্টারনেটটা কেন কাজ করবে। মনে করি ইমেজের ভিতরে একটা সোর্স দিলাম, ইমেজটা এখানে বসালাম, ইমেজ যে কোনো কারণে না পায় যেন সে অন্য কিছু একটা দেখায়, মানে আদারওয়াইজ অন্য কোনো একটা কিছু দেখায়, অল্টারনেট কিছু একটা দেখায়, এটা হচ্ছে অল্টারনেট টেক্সট। এখন ইমেজ সোর্সের ভিতরে আমাদের কি করতে হবে, ইমেজের নামটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ইমেজটা তো এখানে থাকতে হবে নাকি, আমাদের এখানে এটার ভিতরে আমার ইমেজটা থাকতে হবে না, ক্লাস 2 এর ভিতরে আমাদের তো ইমেজ নাই, আমরা একটা ইমেজ ডাউনলোড করে আনবো। এখান থেকে একটা ইমেজ নেব, ইমেজের জন্য আপনারা যে কোনো পিক্সেলস, PEXELS, পিক্সেলস, পিক্সিপি, এরকম এরকম ভালো ভালো সাইটগুলি আছে, ওই সাইটগুলো থেকে নেবেন। নিলে কি হবে যে রেজলিউশন ভালো থাকবে, আর ইমেজের রেজলিউশন ভালো থাকলে ওয়েবসাইটটা দেখতে সুন্দর হয়।
দেখো যদি নিচ্ছি আমরা একটা কোনো একটা কিছু নিই, কি ইমেজ নেবো বলেন? নেচার, নেচার পিকচার, একটা নেচারের একটা পিকচার নিয়ে নিই। এই যে ফ্রি পিক আছে, ফ্রি পিক থেকে নিতে পারেন। আইস্টক তো প্রিমিয়াম। এবারে পিক্সেলস আছে, পরে পিক্সিবি আছে, ঠিক আছে। তারপর ফ্রি পিক আছে, পিক্সিবি আছে, পিক্সেলস আছে, সেখান থেকে আপনারা যে কোনো ইমেজ নিয়ে নিতে পারেন। তার মনে করেন আমরা এখান থেকে এই ইমেজটা নিয়ে নিব, এটা আজ যদি আইস্টকের ইমেজ, এখান থেকে কি করবো আমরা? সেভ ইমেজেস। বুঝতে পারছেন? আবার দেখেন, আমি ইমেজ লিখলাম, এখানে চলে আসলাম, চলে আসার পর আমরা একটা ইমেজ দেবো, এই ইমেজটা নেবো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এটা 612x460 ইমেজের সাইজ আছে। এই ইমেজটাকে আমরা নেব, এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে লেখা আছে সেভ ইমেজ এস। ইমেজটাকে সেভ করবো, কোথায় সেভ করবো? ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন অপশন আছে আমরা কোথায় সেভ করবো, এখন আছে কোথায়? ডাউনলোডস। মানে আমি এখানে ক্লিক করলে ডাউনলোডসের ভিতরে সেভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমি একবারে আমি যে আমার ফোল্ডারটা যেখানে আছে সেখানে যেন সেভ হয়ে যায়। একবার আমাদের সেখানে সেভ হয়ে গেলে, এটা এটা কোন ক্লাস 2 এটা জানি না, আমরা একবারে ম্যানুয়ালি যাই, এখানে আসলাম, আমাদের আছে কোথায়? ডব্লিউডি বেস 2, এটার ভিতরে আসলে যে আমাদের ক্লাস 2, এটার ভিতরে আমরা চাচ্ছি এটাকে বসাতে, এটা জেপিজি ফাইল। এখন আমি এটাকে চাচ্ছি যে রিনেম করে অন্য কোনো নাম দিতে। আপনি এখান থেকে ইচ্ছা করে, এখন কোথায় আমি যে ডাব্লিউডি বেস 2 এর ভিতরে ক্লাস 2 এর ভিতরে সেভ করতেছি সরাসরি। এখন এটাকে মনে করুন অন্য একটা নাম দিতে পারেন, ধরুন আমি নাম দিলাম নেচার ইমেজ, যেহেতু নেচারের নাম দিয়ে দিলাম নেচার। আর যেহেতু জেপিজি ইমেজ সিলেক্ট করা আছে, অটোমেটিকলি ডট জেপিজি বসে যাবে, দিলাম সেভ। এখন যদি আপনি এখানে আসেন, আপনারা দেখেন নেচার ডট জেপিজি আমাদের এই ফোল্ডারের ভিতরেই ইন্ডেক্স ডট এর পাশেই নেচার ডট জেপিজি পিকচারটা চলে আসছে। পাশাপাশি এখানে যখন আসবেন, এই যে এখানেও চলে আসছে, কারণ আমি প্রথমে বলছি এই ফোল্ডারটা যেহেতু আমরা এখানে বিএস কোড ওপেন করছি, এই ফোল্ডারের ভিতরে যা কিছু থাকবে সব কিছু এখানে চলে আসবে। এখন নেচার ডট জেপিজি এই ইমেজের নামটা এখান দিয়ে দিতে হবে না? এটা যেহেতু ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশেই আছে, এই জন্য শুধু নামটা দিলেই হবে। এখানে বলে দিব NATU, ওই যে দেখেন চলে আসছে। এটা কিন্তু পুরাটা লাগবে, নেচার ডট জেপিজি। প্রয়োজনে আপনারা এখান থেকে কপি করে আনবেন নেমটা, হ্যাঁ, কপি করে আনবেন, এই যে এখান থেকে কপি করে নামটা আনবেন, বা আপনারা রিনেম দিয়ে এখান থেকে রিনেম দিয়ে এই রিনেম দিয়ে পুরাটা সিলেক্ট করে কপি করে আনবেন। কেন বলছি? এখানে যদি একটা অক্ষর ভুল যায় তাহলে কিন্তু ইমেজ শো করবে না। পাশাপাশি এখানে জেপিজি আছে, জেপিজি আছে, পিএনজি থাকলে পিএনজি দিতে হবে, ডব্লিউইবিপি থাকলে ডব্লিউইবিপি দিতে হবে, এলআইএফ থাকলে এলআইএফ দিতে হবে, যা থাকে, বা জেপিইজি থাকলে জেপিইজি দিতে হবে। আপনার মন মতো দিলে হবে না। এখানে আপনার ইমেজের নাম যেভাবে থাকবে হুবহু একা দিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখন আউটপুটে গেলাম, আমাদের আউটপুট, এই দেখেন আমাদের আউটপুটের মধ্যে আমাদের ইমেজটা চলে আসছে, চলে আসছে না? আমাদের ইমেজটা চলে আসছে। হ্যাঁ, ইমেজের সাইজ অনুযায়ী অনেক বড়, অনেক বড় আকার হয়েছে। এটাকে দেখেন আরো এদিকেও চলে আসছে, ইমেজটা অনেক বড় আকারে আসছে। ইমেজটাকে ছোট বড় করার জন্য আমাদের হাতে সেই ওয়েটা আছে। এটা আমরা, এটা ইমেজের হাইট এবং উইডথ আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা দুইভাবে সিলেক্ট করতে পারি, এখান থেকে ইমেজের ভিতরে সিলেক্ট করতে পারবো, আবার এই হাইট উইডথ আমরা সিএসএস যখন শিখবো সিএসএস দিয়েও করতে পারবো। এর জন্য কিভাবে আমরা এখানে আসলাম, আগে অল্টার ট্যাগটা আগে বুঝে নিই। এখানে একটা অল্টার ট্যাগ আছে না? অল্টার ট্যাগের ভিতরে লিখে দিবেন যে নেচার ইমেজ। এটা কেন লিখবেন? নেচার ইমেজ বলতে এখানে লিখতে হবে না, আপনি যে এখানে কোনো সেকশন তৈরি করতে, আপনার এখন সেকশন বোঝাই নাই, যখন সেকশন তৈরি করছে সেকশনের ভিতরে আমরা কোন সেকশনের ইমেজটা রাখতেছি এই ইমেজের নামটা লিখবো। কেন লিখবো? মনে করেন কোনো কারণে এখানে মানে বানানো একটা ভুল হয়েছে, এখন কি ইমেজটা শো করবে? কারণ আমাদের বোধ হয়ে বলছি এটা লোকেরা মিলছে না, শো করবে না। শো যদি না করে এখন আউটপুটে যাই, দেখেন এখানে কি লেখা আছে, তো বুঝতে পারছেন? যদি আমি এখন অর্ডারটাকে না লিখতাম তাহলে এটা লেখাটা আসতো না। যদি না আসতো তাহলে আমরা বুঝতাম যে এই জায়গায় কি আছে, আমরা বুঝতাম না এই জায়গার মধ্যে কি আছে। এই কারণে আমরা নেচার ইমেজটা এখানে লিখে দিলাম। আর এটা অ্যাঙ্কর ট্যাগটা যেহেতু আমাদের ইনলাইন ট্যাগ, এই জন্য এটা পাশে চলে আসছে। এখানে আমরা একটা বিয়ার দিয়ে দিই, অ্যাঙ্কর ট্যাগের পরে এখানে এসে একটা বিয়ার দিয়ে দিই, মানে লাইন ব্রেক। এখন দেখেন আমাদের নিচে চলে আসছে এই যে। তার মানে এখানে যদি কি আসতো, লেখাটা যদি না লিখতাম তাহলে আসতো না। এখানে আমি যা লিখে দেবো নেচার ইমেজ দেখছি, নেচার ইমেজটা চলে আসবে, যেন ইমেজের পরিবর্তে আমি যেন বুঝতে পারি এখানে কি ছিল, বুঝলেন? এই জন্য আমাদের এই অল্টার ট্যাগটা লিখতে হয়। পাশাপাশি অল্টার ট্যাগের আরেকটা কাজ আছে এসইওর জন্য, এসইওর কাজ করার জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর কাজের ক্ষেত্রেও আমাদের অল্টার ট্যাগটা লাগে।
আর এখানে ব্রাউজারের দেখার ক্ষেত্রে আমার যদি ইমেজে ভুল হয় তখন যদি আমাদের ইমেজে ভুল হয় তখন যেন এই লেখাটা শো করে। এখন কথা হচ্ছে এটার মধ্যে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট যোগ করতে পারি, যেগুলো হচ্ছে হাইট এবং উইডথ। ইমেজের হাইট উইডথ আমরা সিলেক্ট করে দিতে পারি, কারণ যেহেতু আমাদের ইমেজের সাইজটা একটু বড়। যেহেতু আমাদের ইমেজটা অনেক বড় হিসাবে নিছে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এটার হাইট উইডথ বলে দিতে হবে। আমি এটাকে বলে দিলাম, এখানে উইথ লিখে দিলাম, WIDTH উইথ, মানে প্রশস্ত, কতটুকু প্রশস্ত থাকবে। আমি উইথ বলে দিলাম 200 পিক্সেল, ফিক্সড করে দিলাম। এখন যদি আমি আউটপুটে যাই দেখেন, সে 200 পিক্সেল পরিমাণ জায়গায় 200 পিক্সেল পরিমাণ জায়গা উইথ নিয়েছে। এখন বলতে পারেন তো হাইট কিভাবে নিল। এখন একটা কথা আছে, ইমেজে যখন আপনি উইথ কমাবেন, এটার রেশিও অনুযায়ী হাইট অটোমেটিকলি কমে যায়। আমি কিন্তু শুধু উইথ দিয়েছি, হাইট দেই নাই। এখন যদি আপনি এটাকে হাইটও দিয়ে দেন, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। SEI হাইট দিয়ে দিলাম, হাইটও দিলাম 200 পিক্সেল, দেখবেন এটা বর্গাকার হয়ে যাবে। দেখেন এখন বর্গাকার হয়ে গেছে। তখন কিন্তু এটা চ্যাপ্টা ছিল। এখন কিন্তু এটা দেখেন, এটা হাইট এবং উইথ দুটাই সমান। আর একটু বুঝতে পারো যদি আরেকটু ছোট করে দিই, দেখে মনে করেন 100 পিক্সেল 100 পিক্সেল করে ফেললাম। বা এখন শুধু উইথ দিলাম 100 পিক্সেল, দেখেন 100 পিক্সেল চিকন হয়ে গেছে, 200 পিক্সেল লম্বা আছে। তখন হাইটটাকে যখন আপনি 100 পিক্সেল করে দিবেন, দেখেন 100 পিক্সেল এবং 100 পিক্সেল দুই পাশে নিয়ে নিচে না, দুই পাশে নিচে। তো এরকম ভাবে আমরা ইমেজকে ছোট বড় করে নিতে পারি। তবে আমরা হাইটটা কম ইউজ করবো। তো সবসময় ইমেজের উইথ উইথ দিয়ে দেখবো আমরা কন্ট্রোলে আনতে পারি কিনা, হাইট না দিই। কেন? কারণ হাইট যদি দিয়ে দেন তাহলে ওয়েবসাইটের রেসপন্সিভে ঝামেলা হয় আর কি পরবর্তীতে। এই জন্য আমরা হাইটটা না দেওয়ার চেষ্টা করবো, শুধুমাত্র উইথটা দেওয়ার চেষ্টা করবো। তার মানে আমরা ইমেজটা নিয়ে আসছি, ইমেজ আনতে পারবেন। আমরা দেশে পিক্সেলের একটা ইমেজ নিয়ে আসছি। তাহলে আজকে আর কিছু করাবো না, আর কিছু করালে আপনি মনে রাখতে পারবেন না আমরা কি কি কাজ করছি। আমাদের যে টেক্সট ফরম্যাটিংটা আছে, আমাদের টেক্সট ফরম্যাটিংটা যেগুলি আছে সবগুলি টেক্সট ফরম্যাটিং করতে হবে। পাশাপাশি আমাদের অ্যাঙ্কর ট্যাগের যে কাজটা আছে, আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজটা শিখতে হবে। আমাদের ইমেজের যে কাজটা আছে, আমাদের ইমেজের কাজটা শিখতে হবে। আগামীকালকে আমরা লিস্ট লিস্টের কাজ শিখবো। হ্যাঁ, লিস্ট শিখবো। লিস্টের পরে যদি পারি আমরা টেবিল শিখবো। লিস্ট এবং টেবিল, লিস্টের কাজ শিখবো। আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত আমাদের ফরম্যাটিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, কমেন্ট, পরে হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ দেখাবো। এগুলি ভালোভাবে পাশে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? আর ভিডিওটা আমি এই ভিডিওটা কীভাবে দেবো, ভিডিওটা মনে করেন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা যাতে সহজে পেয়ে যান, সকলের জন্য পেয়ে যান। এই জন্য আমি এখন দেখাই দিচ্ছি, দাঁড়ান এটা ভিডিওটা পোস্ট করে নিই বা এখান থেকে দেখাই দিই। এখানে আসবেন, এসে আপনি ইউটিউব লিখে সার্চ করুন, youtube.com। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সেটা এখন আমার ইউজার নেমটা লিখে সার্চ করবেন, মানে আমার চ্যানেলের না ইউজার নেম যেটা আছে আর কি, চ্যানেল নেমটা লিখে MESEDIALAM49, এর মধ্যে আর কি সরাসরি মেহেদি আলম 49 যখন লিখবেন, লিখে তখন সার্চ করবেন, দেখেন আমার এই ছবি দেওয়া এই যেটাতে চলে আসবেন, যেখানে আপনারা ভিডিওটা পাবেন আর কি, এই জায়গায়। আর সাবস্ক্রাইব করে দিলে প্রতিদিন আপনার যে আমি যে প্রতিদিন যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো আগে পেয়ে যাবেন। গতকালকে ভিডিও আমি আপলোড করি নাই এটাতে, গতকালকে আর আজকে একবারে করবো, কারণ আমি যেতেই পারিনি, বসে যেতে পারিনি, বললাম। এখানে এসে দেখেন আগের ভিডিও আছে, আগের ক্লাসের ভিডিও আছে। এখন আপনারা যদি ভিডিও আগেরটা খুঁজে না পান, আমি আপনাদের হচ্ছে কি ওয়েব ডিজাইনের বেস 2, মানে WD বেস 2 এটার নামে আমরা একটা প্লে লিস্ট করে নেবো আর কি। এখানে দেখেন দুইটা প্লে লিস্ট আছে, আগের WD বেস 1 এটা, আর হচ্ছে WD বেস 1, দেখছেন? এটা বেস 1 না, সেম নামের আমি WD বেস 2 TITTC দিয়ে একটা করবো,
প্লেলিস্ট করবো, ওই প্লেলিস্ট থেকে আপনি দেখে নিন, আপনারা দেখে নেবেন আর কি। আপনাদের ভিডিওগুলি থাকবে বেস্ট টু এর ভিতরে, এটা বেস্ট ওয়ানের ভিডিও, আপনাদের বেস্ট টু এর ভিতরে ভিডিওগুলি থাকবে। আচ্ছা, ভিডিওটা